রয়েছে, ঠিক আছে? এর জন্য আপনাদের সাথে ক্লাসে একটু অসুবিধা হয়। আমি এই যে সামনের 2-1 দিনের মধ্যে আমার একটা ল্যাপটপ একটু ঝামেলা রয়েছে, সেটা ঠিক করতে দিছি। সে সেটা ঠিক হয়ে গেলে আশা করি আপনাদের সাথে এরকম মানে যে ক্লাস অনেকটা লেট হয় অনেক সময়, তো এগুলা হবে না, ঠিক আছে? রেগুলার ক্লাস হবে। আমরা আশা করি বুঝতে পারছি যে আহ, কি বুঝলাম আমরা এতক্ষণ? ব্যাটিং হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস, বোলিং হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, ফিল্ডিং হচ্ছে সেন্টিমেন্টাল অ্যানালাইসিস। তো আপনি যদি ডে ট্রেডার হন, সরি আপনি যদি লং টার্ম ট্রেডার হন, ধরেন আপনি একদিনের চার্টগুলো অ্যানালাইসিস করেন বা এক সপ্তাহের চার্ট অ্যানালাইসিস করেন, সেক্ষেত্রে আপনাকে শুধু ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল এই দুইটা পার্টে একটু পারদর্শী হলেই হবে। টেকনিক্যাল পার্টে বেশি পারদর্শী হইতে হবে, ফান্ডামেন্টালি একটু হইলে হবে, আর সেন্টিমেন্টালে খুব বেশি যেতে হবে না, ঠিক আছে? আর যদি আপনি ডে ট্রেডার হন, ডে ট্রেডারের ক্ষেত্রে আপনাকে অবশ্যই ফান্ডামেন্টাল জানতে হবে, টেকনিক্যাল জানতে হবে এবং কিছুটা সেন্টিমেন্টও জানতে হবে। মার্কেট কোন টাইমে মুভ করতে পারে সেটা আপনার জানতে হবে, নিউজ টাইমে কীরকম মুভ দিবে সেটা জানতে হবে আপনাকে, ঠিক আছে? তারপর আরেকটা হচ্ছে স্কাল্পার। স্কাল্পারের ক্ষেত্রে আপনাকে প্রত্যেকটা বিষয় ফান্ডামেন্টাল, টেকনিক্যাল এবং আপনার সেন্টিমেন্টাল এই তিনটা সম্পর্কে আপনাকে ফুল ধারণা রাখতে হবে, এবং আদার্স আরও কোনো ফ্যাক্টর রয়েছে কিনা মার্কেটে, কোন সময় কি হইতে পারে এটা আগে থেকে আপনার একটা ধারণা নিতে হবে। অর্থাৎ আপনাকে এখানে বেশি সময় দিয়ে বেশি ফোকাস থাকতে হবে মার্কেটে, ঠিক আছে? তো তারপরে আমরা স্লাইডে চলে যাই। ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা কি আসলে? এটা অলরেডি আমরা জেনে ফেলেছি। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস হচ্ছে কোনো একটা দেশের কোনো একটা দেশের ইকোনমিক যে নিউজগুলো রয়েছে, যেমন মার্কেটের কোনো একটা দেশের ইন্টারেস্ট রেট বাড়তেছে কখন, কখন কমতেছে, জিডিপি কখন বাড়তেছে কমতেছে, এইগুলার যে অ্যানালাইসিসের যে রিপোর্টগুলো, সেগুলো হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। এই অ্যানালাইসিস, এই ফান্ডামেন্টাল নিউজগুলো যখন মার্কেটে রিলিজ হয়, তখন মার্কেটের মুভমেন্টটা একটা পরিবর্তন আমরা দেখতে পারি, ঠিক আছে? তো ফরেক্স অ্যানালাইসিস কিভাবে, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কিভাবে ফরেক্স মার্কেটে প্রভাব বিস্তার করে, তো আমরা ইতিমধ্যে আমরা বুঝতে পেরেছি যে কিভাবে প্রভাব ফেলে কোনো একটা দেশের যখন নিউজগুলো আসে কোনো এক কারেন্সিতে। তো সেই কারেন্সির মুভমেন্ট তখন পজিটিভ নিউজ হলে পজিটিভ দিকে যায়, নেগেটিভ নিউজ হলে নেগেটিভ দিকে যায়, ঠিক আছে? তো আমরা কিভাবে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কাজে লাগাতে পারি সেটা একটু দেখব। তার আগে আমরা একটু দেখে নেই যে ফরেক্স বাজারের উপর সামগ্রিক অর্থনীতি, আপনার সামাজিক ও রাজনৈতিক প্রভাব ধারণা পাওয়া যায়। যেমন একটা দেশের রাজনৈতিক প্রভাবটা কি, তারপরে অর্থনৈতিক প্রভাব বর্তমানে কি অবস্থায় রয়েছে, সামাজিক প্রভাব কি অবস্থায় রয়েছে, সেগুলোর উপর ডিপেন্ড করে মূলত বাজারের ফরেক্স বাজারের যে দামটা সেটা উঠানামা করে কিন্তু অনেক সময়, ঠিক আছে? যখন কারেন্সি ইকোনমিক এটা বেশি ভালো থাকে তখন মার্কেটে প্রাইস আপ হয়, এবং যখন ইকোনমিক ডাউনের দিকে যায় তখন, ইকোনমিক যখন ব্যাড নিউজ থাকে তখন সেটা কারেন্সির উপরে প্রভাব পড়লে তখন কারেন্সির ভ্যালুটা কমে যায়, ঠিক আছে? তো এই কয়েকটা বিষয়ের উপরে মার্কেট এর প্রভাব পড়ে। একটা হচ্ছে আপনার অর্থনৈতিক, আরেকটা হচ্ছে জিডিপি, সরকারের নীতি, মূল্যস্থিতি, তারপরে হচ্ছে শিল্পের বৃদ্ধি এবং আপনার বেকারত্বের হার, ঠিক আছে? ফান্ডামেন্টালিসিসের এই প্রত্যেকটা বিষয়ের উপরে আমরা মূলত কাজ করে থাকি, এই নিউজগুলাই হয়ে থাকে, ঠিক আছে? তো একটা দেশের অর্থনীতির অবস্থা কি পরিমাণ ভালো নাকি খারাপ, বর্তমান অবস্থা কি রকম রয়েছে, সেটার উপরে যখন একটা দেশ তাদের একটা জরিপ বের করবে, তো সেই নিউজটা যেদিন রিলিজ হবে সেদিনই একটা মার্কেটের প্রভাব দেখবো আমরা। তো মার্কেটে তখন যদি পজিটিভ হয় তাহলে মার্কেটটা কি করবে, প্রাইসটা উপরের দিকে চলে যাবে। এটা প্রত্যেকটা এক একটা দেশের ক্ষেত্রে এক এক রকম। যেমন যদি ইউএসএ কোনো নিউজ, তাদের ইকোনমিক ডাটা তারা রিলিজ করে, তো সেখানে দেখা যায় যে মার্কেটে তাদের পজিটিভ থাকে, নিউজ থাকে, সেক্ষেত্রে মার্কেটের প্রাইস, ইউরো ইউএসডির প্রাইসটা উপরের দিকে চলে যায়। আর যদি নেগেটিভ থাকে তাহলে ডাউনের দিকে চলে যায়, ঠিক আছে? তারপর আরেকটা কি রয়েছে, জিডিপি। কোনো দেশের জিডিপি যদি বেড়ে যায় সেক্ষেত্রে তাদের ইকোনমিক এইটা কি হয়, তাদের যে কারেন্সিটা রয়েছে সেটাও কিন্তু স্ট্রং হয়, তো তাদের প্রাইসটা বেড়ে যায়। আরেকটা রয়েছে কি, আরেকটা হচ্ছে আপনার সরকারের নীতি। বিভিন্ন ধরনের নীতি তারা প্রয়োগ করে অনেক সময়, বিভিন্ন সরকার যখন চেঞ্জ হয় বা সরকার কোনো একটা সাময়িক কারণে কোনো একটা নীতি তারা বাস্তবায়ন করলো, সেটাও কিন্তু ফরেক্স বাজারে আপনার প্রভাব ফেলে, ফরেক্স বাজারে সেটাও প্রভাব ফেলে। মূল্যস্ফীতি, যদি
কোনো দেশে আপনার অর্থনৈতিক মন্দা চলে, সেক্ষেত্রে কি হয়, মূল্যস্ফীতি হয়, কারেন্সির ভ্যালু কমে যায়, অন্য আরেকটা কারেন্সির বিপরীতে ওই কারেন্সির ভ্যালুটা কমে যায়। ঠিক আছে, এটাও কিন্তু মূল্যস্ফীতি যদি কমে সেক্ষেত্রে প্রাইসটা বাড়বে, আর যদি মূল্যস্ফীতি বেড়ে যায় সেক্ষেত্রে প্রাইসটা কমে যাবে। শিল্পের বৃদ্ধি, যদি কোনো দেশে আপনার শিল্প উন্নয়ন বেশি হয় সেটা সে দেশের কারেন্সির উপরে স্ট্রং প্রভাব ফেলবে, আর যদি বৃদ্ধি না পায়, কমে যায়, সেক্ষেত্রে সেটা সে দেশের কারেন্সির উপরে বিপরীত দিকে নেগেটিভ একটা মুভমেন্ট দিবে। বেকারত্বের হার, কোনো একটা দেশে আপনার বেকারত্বের হার যদি বেড়ে যায় সেক্ষেত্রে কি হবে, অর্থনীতিতে মন্দা আসবে, সো সেই দেশের কারেন্সিতে একটা প্রভাব পড়বে, নেগেটিভ প্রভাব। আর যদি বেকারত্বের হার কমে যায় তাহলে সেই দেশে আপনার কি হবে, বেকারত্বের হার কমে গেলে কারেন্সির স্ট্রং হবে। তো এখন বলতে পারেন যে এই যে এই নিউজগুলো আমরা কোন কোন জায়গায় দেখতে পারবো। তো অনলাইনে অনেক পোর্টাল রয়েছে, অনেক টিভি চ্যানেল রয়েছে, বা অনেক নিউজ পোর্টালগুলো আপনি দেখতে পারবেন। তো কিছু আপনার নিউজ পেপার আর পরে হচ্ছে টিভি চ্যানেলের নাম আমি এখানে দিতেছি, সিএনবিসি, তারপর হচ্ছে বোমবেরবাগ, তারপর হচ্ছে স্কাই নিউজ, ইয়াহু ফিনান্স, এগুলোর উপরে আপনারা দেখতে পারেন। তো এই যে নিউজগুলো, এগুলো কিন্তু আপনাকে 100% কোনো দিবে না, অ্যানালিসিস দিবে না, ঠিক আছে। আপনাকে হয়তো বা 50% একটা চান্স বলে দিবে। যখন আপনি ধরেন একটা নিউজ দেখতেছেন কোনো একটা চ্যানেলে, সেখানে বলতেছে যে ইউএস এর প্রাইসটা প্রিভিয়াসলি এরকম ছিল, সামনে এরকম হইতে পারে, তারা কিন্তু কখনোই আপনাকে বলে দিবে না যে মার্কেটটা এই দিকেই যাবে, ঠিক আছে। এটা শিওরিটি কিন্তু নাই, 50-50 চান্স। আপনার নিজে থেকে বুঝে নিতে হবে। আপনি হয়তো বা বড় বড় ফিনান্সিয়াল অ্যাডভাইজর যারা রয়েছে তাদেরকে ফলো করেন, তো তারা এক এক সময় ধরেন একটা নিউজ বের হইলো, রিলিজ হবে ধরেন পরের সপ্তাহে, প্রত্যেক সপ্তাহের যে নিউজগুলো সেগুলো কিন্তু আগে থেকে আপনি দেখতে পারবেন যে কখন কোনটা রিলিজ হবে। তো সেটা আপনি সে অ্যানালাইসিস করে দিল যে পরবর্তী মাসে এই নিউজটা, ধরেন একটা নিউজ রয়েছে, সেই নিউজটা এই ইউএস বাজারে, ইউএস মার্কেটে একটা প্রভাব ফেলবে, নেগেটিভ প্রভাব বা পজিটিভ যে কোনো একটা প্রভাব ফেলবে, সে বলে দিল। সে কিন্তু কনফার্ম কোনো কিছু আপনাকে বলে দিবে না। সে প্রিভিয়াস মার্কেটে কি হয়েছে, আগে মার্কেটে কি হয়েছে সেটার উপর অ্যানালাইসিস করে, আগে যখন এই নিউজটা আসছিল তখন মার্কেটের প্রভাবটা কি ছিল সেটার উপর ডিপেন্ড করে আপনাকে একটা নতুন অ্যানালাইসিস করে দিবে, ঠিক আছে। সো এটার চান্স রয়েছে 50-50। হয়তো আপনি প্রফিটে, মানে আপনি যে অ্যানালাইসিসটা দেখলেন যার কাছ থেকে, সেটা সঠিক হইতে পারে, আবার ব্যাঠিকও হইতে পারে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। অনেকে এটা মনে করেন যে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস যদি আমি করতে পারি, মানে কেউ যদি আমাকে বলে যে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আমি করে দিলাম যে মার্কেট পরবর্তীতে এই দিকেই যাবে, ঠিক আছে, তো এটা কিন্তু 100% কিছু নাই। আপনাকে বুঝতে হবে যে যে অ্যানালাইসিস করে দিতেছে সে প্রিভিয়াস মার্কেটের যেটা ঘটছে সেটার উপর বেস করে আপনাকে অ্যানালাইসিস করে দিতেছে। ওকে, তো এই যে আমি যেটা আলোচনা করলাম ইতিমধ্যে কি ঘটেছে সে বিষয়ে নিয়ে আলোচনা করা, তারপর হচ্ছে কোনো ঘটনা আসছে তা আপনাকে জানাই। মানে নিউজগুলো এরকম যে আগে কি ঘটছে সেটার উপর ডিপেন্ড করে পরবর্তীতে কি ঘটতে পারে সেটা আপনাকে জানাই দিবে, ঠিক আছে। তো এখন আমরা আসি যে এই যে ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা আমরা শিখবো বা শিখলাম, এই ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা মূলত কাদের জন্য বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো দেখেন এখানে ফরেক্স মার্কেটে আমরা দুই ধরনের ট্রেডার দেখতে পাই, একটা হচ্ছে ফরেক্স ইনভেস্টর আর একটা হচ্ছে ফরেক্স ট্রেডার। তো ফরেক্স ইনভেস্টর কারা? ফরেক্স ইনভেস্টর হচ্ছে যারা হিউজ অ্যামাউন্টের ডিপোজিট করে ফরেক্স বাজারে, ঠিক আছে। আরেকটা হচ্ছে ফরেক্স ট্রেডার। ফরেক্স ট্রেডার বলতে আমরা হচ্ছে কি করি, অল্প ইনভেস্ট করি এবং চার্টের যে সাময়িক মুভমেন্ট রয়েছে সেটার উপর ডিপেন্ড করে আমরা ট্রেড করি, ঠিক আছে। আমরা কিন্তু লং টাইম ফ্রেমে ট্রেড করি না, যেমন 2-3 বছর 4 বছরের জন্য কিন্তু আমরা ট্রেড করি না। আমরা কি করি, হয়তো বা একদিন 2 দিন, বা যারা লং টাইম করে সর্বোচ্চ 15 দিন 1 মাস এরকম ট্রেড হোল্ড করে রাখি। ম্যাক্সিমাম যারা ট্রেড করে, আমি নিজেও স্কাল্পার, অর্থাৎ দিনের একটা ছোট একটা সময়ের মধ্যে কোনো একটা সেশনে আমি ট্রেড করি, ঠিক আছে। তো এরকমই অনেকেই রয়েছেন যারা স্কাল্পার বা ডে ট্রেডার। সো এদেরকে বলা হয় হচ্ছে ফরেক্স ট্রেডার। আর যারা অনেক বেশি অ্যামাউন্ট ইনভেস্ট করে ফেলে এখানে,
বিলিয়ন মিলিয়ন মিলিয়ন ডলার যারা ইনভেস্ট করে তারা হচ্ছে ইনভেস্টর। তো ইনভেস্টরের কাজটা কি? ইনভেস্টররা তারা কি করে, ছোট ছোট মুভমেন্টে তারা কি বিশ্বাস করে না, অর্থাৎ ছোট ছোট যে মুভমেন্টগুলো হইতেছে সেগুলোর উপরে তারা ট্রেড ক্লোজ করে না, তারা ইনভেস্ট করে রেখে দেয়। তারা একটা লং টাইম ফ্রেমের উপরে অ্যানালাইসিস করে রেখে দেয়। যেমন আমরা যদি চার্টে দেখি, এখান থেকে ধরেন আমরা এক একটা ক্যান্ডেলস্টিক এক সপ্তাহ করে দেখতেছি। সো দেখেন মার্কেটটা কি করছে, এই কয়েক মাস থেকে মার্কেট উপরের দিকে গেছে, আবার নিচের দিকে আসছে, উপরের দিকে গেছে, নিচের দিকে আসছে। এখন যারা ইনভেস্টর রয়েছে তারা কি করে, তারা এই বড় বড় চার্টগুলো অ্যানালাইসিস করে। যেমন উইকলি চার্ট রয়েছে এবং মান্থলি চার্ট রয়েছে, এই চার্টগুলো তারা অ্যানালাইসিস করে। ঠিক আছে? তো মান্থলি চার্টে কি ঘটতেছে, পরবর্তী 2-3 বছরে মার্কেট কোন দিকে যাবে সেটার উপর তারা অ্যানালিসিস করে। তো সেক্ষেত্রে তারা যে এত মানে বড় একটা টাইম ফ্রেম অ্যানালিসিস করতেছে, তাদের কিন্তু ফান্ডামেন্টাল বোঝার কোনো দরকার নাই। ঠিক আছে? ফান্ডামেন্টাল নিউজ তো মনে করেন যে প্রতি মাসেই আসতেছে, তো তারা তো ওইভাবে অ্যানালিসিস করতে পারবে না যে প্রতি মাসে কি হইতেছে, প্রতি মাসে এনএফপি আসতেছে, তো সেখানে কত মুভমেন্ট হইতেছে বা কিভাবে মুভমেন্ট হইতেছে প্রত্যেক মাসে তারা অ্যানালিসিস করার কোনো দরকার নেই। তারা কি করতেছে, টেকনিক্যাল একটা অ্যানালিসিস করে রাখছে যে এখানে একটা ধরেন এখানে একটা ফ্ল্যাগ তৈরি হয়েছে, বুলিশ ফ্ল্যাগ তৈরি হয়েছে, তো এখান থেকে যদি উপর দিকে ব্রেকআউট হয় তাহলে এখান থেকে পরবর্তী 1-2 বছরের জন্য উপরের দিকে চলে যেতে পারে মার্কেটটা। ঠিক আছে? অথবা বছরের শুরুতে কোনো একটা দেশের কারেন্সিতে তারা ইনভেস্ট করলো, বছরের শুরুতে তারা জানতে পারলো যে বর্তমান যে রয়েছে, সরকার ব্যবস্থা রয়েছে, তারা ডেফিনেটলি তাদের দেশের উন্নতি করবে এবং তারা প্রফিটেবল হবে। তো তারা যদি দেশ যদি প্রফিটেবল হয় তাহলে কারেন্সি কি হবে, কারেন্সিও স্ট্রং হবে। তো সেক্ষেত্রে তারা সেই অ্যানালিসিসটা করে তারা এখানে ট্রেড করে রাখলো, ধরেন তাদের কাছে তো মিলিয়ন মিলিয়ন ডলার, তো তারা ট্রেড করে রেখে দিল। তো তখন যখন মার্কেটটা 2-3 বছর 4 বছর গেল তখন তারা একটা ভালো রিটার্ন এখান থেকে নিয়ে নিল। ঠিক আছে? তারা লং টার্ম ইনভেস্টর, তারা কিন্তু কোনো সময় ট্রেড মানে ক্লোজ করতেছে না, 1-2-3 বছর পর পর ট্রেড ক্লোজ করতেছে। ঠিক আছে? তারা হচ্ছে ইনভেস্টর। আর যারা ফরেক্স ট্রেডার রয়েছে, তা আমরা কি করি, আমরা 15 মিনিট টাইম ফ্রেমে ট্রেড করি, আবার অনেক সময় 1 মিনিট টাইম ফ্রেমেও ট্রেড করি, 5 মিনিটে করি। তো আমাদের কি করতে হবে, সপ্তাহের কোন সময়ে কোন নিউজটা আছে সেটা আমাদেরকে দেখতে হবে অবশ্যই। কারণ যখন নিউজ টাইম থাকে, দেখেন এখানে একটা ক্যান্ডেলস্টিক আপনি দেখতেছেন যেখান থেকে হিউজ একটা মুভমেন্ট দিয়ে নিচের দিকে গেছে। তো এই ক্যান্ডেলস্টিকটা কেন তৈরি হয়েছে, এই ক্যান্ডেলস্টিকটা তৈরি হওয়ার কিন্তু কারণটা কি, এই কারণ হচ্ছে যে কোন একটা নিউজের প্রভাব এখানে রয়েছে। যখন বড় মুভমেন্ট হয় মার্কেটে, মার্কেটের ভোলাটাইলিটি বেড়ে যায়, মানে মার্কেটের যে বাউন্স যে করে প্রাইসটা, সেটার যখন তারতম্যটা বেড়ে যায়, তখন এটাকে হচ্ছে আপনার ওই টাইমে নিউজ টাইম থাকে, নিউজ টাইমে আপনার মার্কেটের ভোলাটিলিটিটা বেড়ে যায় এবং বড় বড় ক্যান্ডেলস্টিক তৈরি হয়, হিউজ মুভমেন্ট হয়। তো এই যে সপ্তাহে কোন টাইমে কোন সময়ে এইগুলা রয়েছে, এই নিউজগুলা রয়েছে, সেগুলা ছোট ছোট যে ইনভেস্টর ছোট ছোট যে ট্রেডার রয়েছে তাদেরকে জানতে হয়। তো আমরা যেহেতু ছোট ছোট ট্রেডার, ছোট ছোট ইনভেস্টমেন্ট করে আমরা এখানে কাজ করতেছি, সো আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এই অ্যানালাইসিসগুলো করতে হবে, ফান্ডামেন্টাল অ্যানালাইসিসগুলো, নিউজগুলো দেখতে হবে আমাদেরকে। ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন ইনভেস্টর এবং ফরেক্স ট্রেডার সম্পর্কে। আমরা হচ্ছে ফরেক্স ট্রেডার, আমরা ইনভেস্টর না। সো ইনভেস্টরের মতো মন মানসিকতা নিয়ে আমরা করবো না, আমরা যেহেতু অনেক লং টাইমে ট্রেড করবো না, আমরা শর্ট টাইমে ট্রেড করি, সো আমরা ফরেক্স ট্রেডার। তো এখানে বৈশ্বিক বাজারের অবস্থা এবং বৈশ্বিক রাজনৈতিক, তারপরে হচ্ছে অর্থনৈতিক সূচক এবং প্রতিবেদন, গুরুত্বপূর্ণ ফান্ডামেন্টাল বিষয়গুলো, এগুলোর উপরে বেস করে ফান্ডামেন্টাল নিউজগুলো চলে আসে। তো ফান্ডামেন্টাল যে নিউজগুলো আসে, সো এই নিউজগুলো আমরা কোন জায়গায় দেখতে পাই? ঠিক আছে? তো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, ফান্ডামেন্টাল নিউজগুলো দেখার জন্য আমরা বিভিন্ন ধরনের ওয়েবসাইট দেখতে পাই। অনেক ওয়েবসাইট রয়েছে, তার মধ্যে একটা পপুলার ওয়েবসাইট হচ্ছে forexfactory.com, অনেকে হয়তো এটা সম্পর্কে জেনেছেন, forexfactory.com। তো এই ওয়েবসাইটটা কিভাবে ইউজ করবেন আমি একটু পরে দেখাই দিতেছি। তার আগে বলি এরকম আরও অনেক ওয়েবসাইট রয়েছে, যেমন investing.com, তারপরে myfxbook.com, এগুলোতেও কিন্তু তারা ইকোনমিক্স যে ক্যালেন্ডার রয়েছে সেটা প্রোভাইড করে, এবং অন্যান্য অনেক ব্রোকার রয়েছে, ব্রোকাররাও এই ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করার জন্য নিউজগুলা প্রোভাইড করে থাকে, যে সপ্তাহের
কোন সময়ে কোন নিউজটা রয়েছে বা মাসের কোন সময়ে কোন নিউজটা রয়েছে সেটা আপনাকে দেখতে সহযোগিতা করে। সো আমরা ফরেক্স ফ্যাক্টরিতে একটু যাব এবং এখানে বিভিন্ন ধরনের ইম্প্যাক্টের নিউজ রয়েছে সেগুলো আমরা একটু দেখব এবং কিভাবে আমরা অ্যানালাইসিস করব প্র্যাকটিক্যালি আমরা বোঝার চেষ্টা করব। ঠিক আছে? সো আমরা এখান থেকে ফরেক্স ফ্যাক্টরি .com আমরা ঢুকে গেলাম। এখান থেকে যদি আমরা ক্যালেন্ডারে দেখি, এই যে ক্যালেন্ডারে যদি ক্লিক দেই তাহলে আমরা এখানে নিউজটা দেখতে পারবো। এখান থেকে আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমাদের টাইম জোনটাকে আমরা যে লোকেশনে রয়েছি সেই লোকেশনটা দিয়ে সিলেক্ট করে দিব। যেমন এখানে আমি বাংলাদেশে রয়েছি, সো বাংলাদেশি ঢাকা টাইমটা আমি সিলেক্ট করেছি এবং এখান থেকে সেভ করে দিব। তো এখান থেকে আপনি এই যে বর্তমান যে মাস চলতেছে আগস্ট মাস, এই আগস্ট মাসে কি কি নিউজ রয়েছে কোন কোন কারেন্সিতে সেগুলো আপনি এখানে দেখতে পারতেছেন। তো আমরা প্রথমে দেখে নেই যে এখানে এটা কি ডেট, এখানে ডেট দেখাইতেছে কোন দিন কোন নিউজটা রয়েছে এবং এখানে টাইমটা দেখাইতেছে যে কোন টাইমে নিউজগুলো রয়েছে। তারপরে যেটা আছে কোন কারেন্সির উপরে এটা প্রভাব ফেলবে, এই নিউজটা কোন কারেন্সির উপরে প্রভাব ফেলবে এবং এটার ইম্প্যাক্টটা কি, ইম্প্যাক্টটা হচ্ছে মার্কেটে প্রভাবটা কতটুকু ফেলবে, এটা কি অনেক বেশি ফেলবে, মানে মার্কেটে যখন এই নিউজটা রিলিজ হবে তখন প্রাইসটা কি অনেক বেশি মুভমেন্ট হবে নাকি অনেক কম, মানে খুব বেশি মুভমেন্ট হবে না, এরকম একটা ইন্ডিকেশন দেওয়ার জন্য এটা ইম্প্যাক্টটা ইউজ করছে। যে যেটা হলুদ রয়েছে এই হলুদ কালারগুলো ইম্প্যাক্ট হচ্ছে লো ইম্প্যাক্ট। এই যে দেখেন এখানে যদি ক্লিক দেন তাহলে লো ইম্প্যাক্ট এক্সপেক্টেড, অর্থাৎ এই নিউজটা যখন রিলিজ হবে মার্কেটে প্রভাবটা খুব কম পড়বে। ঠিক আছে, এটার প্রভাব খুবই কম। তারপর আরেকটা রয়েছে যে রেডের কমলা কালার যেটা রয়েছে সেটা হচ্ছে মিডিয়াম ইম্প্যাক্ট। তো মিডিয়াম ইম্প্যাক্টে কি, যখন মার্কেটে নিউজটা আসবে তখন আপনার খুব কম ইম্প্যাক্ট হবে, মার্কেটের মুভমেন্টটা কম হবে, তবে সাধারণ যেটা রয়েছে সাধারণ মুভমেন্টের থেকে একটু বেশি হবে, অর্থাৎ এটা হচ্ছে মিডিয়াম ইম্প্যাক্ট। আরেকটা রয়েছে সেটা হচ্ছে হাই ইম্প্যাক্ট, যেটা রেড কালারের এখানে দেখতে পারতেছেন ইম্প্যাক্ট এই নিউজটা। তো এই নিউজটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এবং এই নিউজের মূলত ম্যাক্সিমাম যারা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে এই নিউজটাকেই বেস করে মূলত মার্কেট অ্যানালাইসিসটা করে থাকে। তো এই রেড ইম্প্যাক্ট নিউজটা কি, যখন এই নিউজটা রিলিজ হবে তখন মার্কেটের প্রভাবটা বেশি পড়বে, অর্থাৎ এই নিউজের হওয়ার সাথে সাথে মার্কেটের প্রাইসটা অনেক উপরে চলে যেতে পারে আবার অনেক নিচেও আসতে পারে, মানে ফাস্ট মুভমেন্ট হবে ওই টাইমে, প্রভাবটা বেশি পড়বে। তারপরে যেটা রয়েছে এটা হচ্ছে আপনার কোন নিউজটার নামটা কি, সেটা কোন বিষয়ের উপরে যেটা ইন্ডিকেট করতেছে সেটা আপনার এখানে দিয়েছে। তারপরে যেটা হচ্ছে ডিটেলস, এখানে ফোল্ডারের মতো দেওয়া রয়েছে, এখানে যদি আপনি ক্লিক দেন তাহলে এই নিউজটা আপনার সোর্স কোথায় সেটা আপনি দেখতে পারবেন এখান থেকে, এবং এখানে বিভিন্ন ধরনের অ্যানালাইসিস দেওয়া রয়েছে সেগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। আমরা এগুলো নিয়ে আলোচনা করব, সমস্যা নেই। এটা হচ্ছে ডিটেলস। তারপরে যেটা হচ্ছে অ্যাকচুয়াল, আরেকটা হচ্ছে ফরকাস্ট। সো এই নিউজগুলো যেহেতু এখনো আসে নাই, সো আসার পরে আপনি অ্যাকচুয়াল দেখতে পারবেন যে কত, মানে প্রাইজের মুভমেন্টটা কতটুকু হয়েছে। তারপর ফরকাস্ট কি, ফরকাস্ট হচ্ছে আপনার অ্যানালাইসিস করার কোনো একটা টেকনিক্যাল অ্যানালাইজার, সরি কোনো একটা ফান্ডামেন্টাল অ্যানালাইজার বা ফিনান্সিয়াল অ্যাডভাইজর সেটা করছে, অ্যানালাইসিস করছে যে এই নিউজটা, যে এটার পরবর্তীতে এই নিউজটা আসার পরে মার্কেটের কোন দিকে যেতে পারে, কত পার্সেন্ট আপ হইতে পারে কত পার্সেন্ট ডাউন হইতে পারে, সেটার একটা করে তারা অ্যানালাইসিস আপনাকে তারা এখানে প্রোভাইড করে। যেমন এটা যেহেতু লো ইম্প্যাক্ট নিউজ, সো এটাতে তারা অ্যানালাইসিস প্রোভাইড করে নাই ফরকাস্টে। আরেকটা হচ্ছে প্রিভিয়াসলি মার্কেটে যখন এই নিউজটা আসছিল তখন এটার প্রভাবটা কত পার্সেন্ট ছিল বা কত একটা ভ্যালু রয়েছে, এই ভ্যালু কত পার্সেন্ট আপ হয়েছিল বা কত পার্সেন্ট ডাউন হয়েছিল সেটা আপনার এখানে দেখাইতেছে। ঠিক আছে, তারপর হচ্ছে গ্রাফ এখান থেকে আপনি দেখতে পারবেন। সো এটা খুব বেশি গুরুত্বপূর্ণ না। তো এখান থেকে যদি আমরা একটা নিউজ অ্যানালিসিস করি খুব সহজে দেখতে পারবো। এই যে এখানে দেখেন এটা কত তারিখে নিউজ, 20 তারিখে, এই যে সামনের 20 তারিখে, আগস্টের 20 তারিখে একটা নিউজ রয়েছে সিপিআই নিউজ। সিপিআইটা কি, সিপিআইটা হচ্ছে কনজিউমার প্রাইস ইন্ডেক্স। সিপিআই এর পুনরূপ হচ্ছে কনজিউমার প্রাইস ইন্ডেক্স, অর্থাৎ কোনো একটা দেশের, খুবই ইম্পর্টেন্ট, মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন, আশা করি পরবর্তীতে যাতে আপনাদেরকেও জিজ্ঞেস করলে এগুলা যাতে আপনাদের ভুল না হয়। ঠিক আছে, তো সিপিআই কি, সিপিআই হচ্ছে
কনজিউমার প্রাইস ইন্ডেক্স, এটা হচ্ছে একটা ইন্ডিকেটর, বিভিন্ন ধরনের ইন্ডিকেটর রয়েছে ইয়েতে আপনার টেকনিক্যাল অ্যানালাইসিস, ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের মেজর কিছু ইকোনমিক্স ইন্ডিকেটর রয়েছে, যেমন তার মধ্যে এটা হচ্ছে একটা সিপিআই। সিপিআই হচ্ছে কনজিউমার প্রাইস ইন্ডেক্স। সো এটা আসলে কি? কনজিউমার প্রাইস ইন্ডেক্স হচ্ছে কোনো একটা দেশের যে দৈনন্দিন প্রয়োজনীয় যে জিনিসপাতিগুলো রয়েছে, যে কোনো জিনিস হতে পারে, সেটা হতে পারে কাঁচামাল, তারপরে ক্লোথিং বা আদার্স যত জিনিসপাতি রয়েছে, সেই জিনিসপাতির যে প্রাইজের যে মুভমেন্ট, ধরেন আজকে যদি একটা জিনিসের দাম থাকে 20 টাকা, সেটা এক সপ্তাহ পরে কিন্তু 20 টাকা নাও থাকতে পারে, সেটা বাড়তেও পারে কমতেও পারে। তো এটা যে বাড়া কমার যে হিসাবটা, এটাই হচ্ছে আপনার কনজিউমার প্রাইস ইন্ডেক্স। সো এই হিসাবটা একত্রিত করে সেই দেশে কি করে, প্রতি মাসে হইতে পারে, সেটা প্রতি 6 মাসে একবার হইতে পারে, বা 3 মাসে একবার হইতে পারে, তারা কিন্তু সেই নিউজটা দিয়ে থাকে যে আগের 6 মাস আগে ধরেন আলুর প্রাইস ছিল 20 টাকা কেজি, এখন 6 মাস পরে আলুর বা হইতেছে কেজি হইতেছে 25 টাকা, তো 5 টাকা বেড়ে গেছে। তো এই এগুলো কিন্তু প্রত্যেকটা দেশে কি করে যে ইন্ডেক্সগুলা বের করে করে দেয়, যে আগের বছরে কি ছিল সিপিআই, এখন বর্তমানে কি আছে, সেটা তারা কিন্তু প্রতি বছরে 6 মাসও দিতে পারে, 1 বছরও দিতে পারে, বা 3 মাস পর পরও দিতে পারে, এরকম কিন্তু তারা রিলিজ করে। তো এরকম একটা নিউজ রিলিজ হবে কানাডিয়ান ক্যাট, অর্থাৎ কানাডায় একটা নিউজ রিলিজ হবে। এই সময়টা কি দেখতে পারতেছেন, 6টা 30 বাংলাদেশি টাইম, 6টা 30 সন্ধ্যা 6টা 30-এ এই নিউজটা রিলিজ হবে। ঠিক আছে? তো তখন এই নিউজটা কি করছে, এখানে একটা ফরকাস্ট করছে, এবং প্রিভিয়াস যে অ্যানালাইসিস, প্রিভিয়াস এই নিউজটা রিলিজ হওয়ার সাথে সাথে কীরকম প্রভাব পড়ছিল মার্কেটে, সেটাও এখানে দেখাইতেছে। যে প্রিভিয়াস যখন এই সিপিআই মার্কেট নিউজটা দিয়েছিল, কানাডিয়ান যে সরকার হোক বা যে প্রধান রয়েছে, তারা যে নিউজটা দিয়েছিল, তখন এই নিউজের কারণে প্রাইস -0.1% ডাউনে গিয়েছিল প্রিভিয়াসলি, এর আগে যখন এটা রিলিজ হয়েছিল। এখন বর্তমানে যেটা রিলিজ হবে, সেটার একটা সম্ভাবনা রয়েছে যে 0.4% আপ হইতে পারে। ঠিক আছে? এটা কিন্তু 100% কিছু না, অনেকে এটা মনে করেন যে 100%, ফোরকাস্ট যেটা সেটা 100% এটাই হবে। তো যখন নিউজটা রিলিজ হবে, তখন আমরা বুঝতে পারবো অ্যাকচুয়ালি মার্কেটে কি প্রভাব পড়ছে, সেটা অ্যাকচুয়ালি রেজাল্ট এখানে দেখাবে পরবর্তীতে, যখন 20 তারিখে 6টা 30 নিউজটা রিলিজ হবে, তার কিছুক্ষণের মধ্যেই, 2-1 মিনিটের মধ্যেই বা 5-10 মিনিটের মধ্যে আমরা বুঝতে পারবো যে মার্কেট কোন দিকে গেছে, আসলে আপ হয়েছে নাকি কানাডিয়ান ডলার ডাউনে গেছে, সেটা আমরা তখন জানতে পারবো। ঠিক আছে? তো এই যে সিপিআই নিউজটা, এটা যদি আপনি কি করেন, আগে থেকেই বুঝতে পারেন, আগে থেকেই যদি বুঝতে পারেন যে সিপিআই আগের বার এরকম হয়েছিল, তো এই খাতে সমস্যা ছিল, ধরেন আলু উৎপাদন কম হয়েছিল দেখে তখন বাজার প্রাইস বেড়ে গেছিল, এখন আলু উৎপাদন বেশি হয়েছে, তার জন্য প্রাইস করবে, ফল করবে, উৎপাদন যেহেতু বেশি হবে তো দা প্রাইস ডাউন হবে। তো এই যে অ্যানালাইসিসগুলো, ভিতরের অ্যানালাইসিসগুলো আপনারা কিন্তু করতে পারেন। ঠিক আছে? আগের ইকোনমিক দেখে বর্তমান ইকোনমিক যে নিউজ আসতেছে সেটার উপর ডিপেন্ড করে, এই যে ধরেন কয় মাস পরে, ধরেন 1 মাস পরে দিল, সেই 1 মাস পরে, 1 মাসের মধ্যে কি ঘটছে দেশে, ওই দেশে কি ঘটছে, সেটার উপরে মূলত কি হইতে পারে, মার্কেটটা আপে যাবে নাকি ডাউনে যাবে, সেটা আপনি নিজে থেকে ফরকাস্ট করতে পারবেন। ঠিক আছে? তো এখান থেকে বিভিন্ন সোর্স রয়েছে, এই যে দেখেন সোর্সটা এখানে আপনি দেখতে পারবেন, এখানে আদার্স আরেকটা ওয়েবসাইটে, সেখানে আপনি আর্টিকেল পেয়ে যাবেন যে কি কি বিষয় এবার অ্যাড হয়েছে, একটা ভিতরের বিষয়। আশা করি আপনারা এগুলো পড়লে, আপনি যখন এই ইন্ডেক্সের যে এই যে সোর্সের যে লিঙ্কে গিয়ে যখন আপনি পড়বেন, এবং আদার্স অন্যান্য ব্লগ রয়েছে, সেখানে আপনি যখন সার্চ করবেন যে এই মাসের যে 20 তারিখে সিপিআই হবে, অন্যান্য বড় বড় ট্রেডাররা কি বলতেছে, এখন কি মার্কেট উপরে যাবে নাকি ডাউন নিচে যাবে, সেগুলো তাদের অ্যানালাইসিস কি যৌক্তিকতা রয়েছে, সেগুলো আপনি সেখান থেকে দেখতে পারেন। ঠিক আছে? এইভাবে মূলত আপনি অ্যানালাইসিসটা করবেন। আমি কিন্তু আপনাকে 100% কিছু বলতেছি না যে এখানে আপনি এইটা দেখলেন যে ফরকাস্ট হইতেছে, এত পার্সেন্ট ফরকাস্ট হয়েছে হবে, এটা কিন্তু এটা এই যে ফরেক্স ফ্যাক্টরি, এখানে অনেক অ্যাডভাইজার রয়েছে, ফিনান্সিয়াল অ্যাডভাইজার, তারা একটা অ্যানালিসিস করছে। ঠিক আছে? তো এটা আপনার 100% কিছু না। ঠিক আছে? তো এই একই সময়ে আরো সিপিআই নিউজ রয়েছে, আরেকটা রয়েছে, আর এখানে আরেকটা রয়েছে, কমন সিপিআই রয়েছে, কোর সিপিআই রয়েছে। এখানে 6টার সময় একই টাইমে এই নিউজগুলো রিলিজ হবে কানাডিয়ান ডলারে, অর্থাৎ কানাডার যে কারেন্সি রয়েছে সেটার উপর প্রভাব ফেলবে।
তারপর এখান থেকে যদি নিচে যাই তাহলে এফ ও এমসি, এটাও আরেকটা খুবই ইম্পর্টেন্ট একটা ইন্ডিকেটর। আরও কিছু ইন্ডিকেটর রয়েছে, আরেকটা হচ্ছে আপনার পিএমআই, এই যে দেখতে পাচ্ছেন পিএমআই। পিএমআই হচ্ছে কি পারচেজ ম্যানেজার ইন্ডেক্স। পিএমআই হচ্ছে পারচেজ ম্যানেজমেন্ট না, এটা ম্যানেজার হবে, পারচেজ ম্যানেজার ইন্ডেক্স। আরেকটা রয়েছে হচ্ছে ইন্টারেস্ট রেট, কোন দেশের সুদের হার বাড়তেছে নাকি কমতেছে সেটার উপরে নিউজ আসতে পারে। আরেকটা হচ্ছে কি এই যে আনএমপ্লয়মেন্ট, এটা ক্লেম হবে না। আরেকটা রয়েছে, এটাও প্রভাব ফেলে, অনেক সময় এক এক সময় আসতে পারে, ঠিক আছে। আমি কোর কিছু ইম্পর্টেন্ট যে ইগুলা রয়েছে, ইকোনমিক্স ইন্ডিকেটরগুলো রয়েছে, সেগুলো নিয়ে আমি কথা বলতেছি। একটা হচ্ছে আপনার আমরা দেখলাম সিপিআই, প্রাইস কনজিউমার প্রাইস ইন্ডেক্স। আরেকটা হচ্ছে আপনার এখানে দেখতে পাচ্ছি পিএমআই, পারচেজ ম্যানেজার ইন্ডেক্স। আরেকটা হচ্ছে আপনার ইন্টারেস্ট রেট, সেটা এই মুহূর্তে এখানে নাই, এই মাসে হয়তো বা ইন্টারেস্ট রেটের কোনো নিউজ নাই। ইন্টারেস্ট রেট হচ্ছে কোনো দেশের সুদের হার কি বাড়তেছে নাকি কমতেছে এটার উপরে। যদি বাড়ে, কোনো দেশের সুদের হার যদি বাড়ে, তাহলে কি হবে, প্রাইস স্ট্রং হবে, মানে সেই দেশের কারেন্সি স্ট্রং হবে। কারণ সুদের হার যদি বাড়ে, তাহলে ইনভেস্টররা বেশি ইনভেস্ট করবে, সুদ বেশি যেখানে সেখানে তো বেশি ইনভেস্ট হয়, ঠিক আছে। তো আচ্ছা, আর যদি সুদের হার কমে যায় তাহলে প্রাইসটাও ডাউনের দিকে যেতে পারে, সো ইনভেস্টররা কম ইনভেস্ট করবে। আরেকটা হচ্ছে আনএমপ্লয়মেন্ট রেট। আনএমপ্লয়মেন্ট রেট হচ্ছে কি কোনো দেশের ধরেন কোনো দেশের 3 মাসের বা 6 মাসের জব কতগুলা মানুষ করতেছে, কতগুলা মানুষ জবলেস আছে। যদি জবলেস মানুষের সংখ্যা বেশি হয়, মানে পার্সেন্টেজ বেশি হয়, আগের বছরের থেকে এবার পার্সেন্টেজ বেশি, তাহলে কি হবে, যদি জব কম থাকে আপনার একটা দেশের লোকজন যদি জব কম করে, যদি জবলেস থাকে, তাহলে ওই দেশের ইকোনমি কি করবে, ইকোনমি ফল করবে, অর্থাৎ কারেন্সিও ফল করবে, ডাউনের দিকে যাবে। যদি ম্যাক্সিমাম লোক জব থাকে, তারা জবলেস লোক কম থাকে, সেক্ষেত্রে সেই দেশের কারেন্সি আপের দিকে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে আনএমপ্লয়মেন্ট রেট। প্রত্যেক বছর বা 6 মাসে বা 3 মাসে একটা নিউজ তারা দিয়ে থাকে যে এই 3 মাসের মধ্যে কি আনএমপ্লয়মেন্ট রেট কিরকম, আগের থেকে কমছে নাকি বাড়ছে, সেটা দিয়ে থাকে প্রত্যেক, মানে এক এক দেশের নিয়ম এক একটা, কোনো দেশ 6 মাসে দেয়, কোনো দেশ 3 মাসে দেয়, কোনো দেশ মাসে মাসে দেয়। তারপর আরেকটা হচ্ছে এনএফপি, এটাও অনেক গুরুত্বপূর্ণ একটা নিউজ। এটা এই জায়গায় নাই, কিন্তু প্রত্যেক ইয়েতে কি বলে, প্রত্যেক মাসের প্রথম যে শুক্রবার থাকে সেখানে এনএফপি নিউজটা রিলিজ হয় ইউএসএ, মানে ইউএসডি কারেন্সির উপরে এটা প্রভাব ফেলে। এনএফপি জিনিসটা কি, নন ফার্ম পেলোড, ঠিক আছে। এটা হচ্ছে আপনার কৃষি খাত ছাড়া, কোনো দেশের কৃষি খাত ছাড়া আর যতগুলো খাত রয়েছে, সেই প্রত্যেকটা খাতে কি পরিমাণ ইনকাম হইতেছে, কি পরিমাণ প্রফিট হইতেছে, কি পরিমাণ লস হইতেছে, সেটার একটা ডাটা তারা রিলিজ করে প্রত্যেক মাসে, ঠিক আছে। এটা কৃষি খাত ছাড়া আর বাকি সবগুলা খাত। তো এটা অনেক বড় একটা নিউজ, কারণ একটা দেশের সবগুলা বিষয়, তাদের যত ধরনের আমদানি রপ্তানি যত বিষয় রয়েছে, সবগুলা বিষয়ের উপর বেস করে তাদের দেশের ইকোনমিক্স কি পরিমাণ উন্নতি করতেছে নাকি অবনতি হইতেছে, সেটার একটা নিউজ তারা প্রত্যেক মাসে রিলিজ করে। ইউএসএরটা হচ্ছে প্রত্যেক মাসের শুক্রবার, প্রথম সপ্তাহের শুক্রবারটায় তারা রিলিজ করে, ঠিক আছে। সেই সময় দেখা যায় যে মার্কেটের অনেক বড় বড় মুভমেন্ট হয়। যেমন যদি মার্কেটে নেগেটিভ নিউজ থাকে, অর্থাৎ সেই এনএফপি যে নিউজটা সেটার ফরকাস্টটা নেগেটিভ হয়, সেক্ষেত্রে মার্কেট হিউজ একটা ডাউন দেখতে পাই আমরা, ইউরো ইউএসডি বা ইউএসডি লাগানো যতগুলো কারেন্সি রয়েছে সেগুলোতে প্রভাবটা পড়ে। আর যখন মার্কেট ওই টাইমে পজিটিভ নিউজ থাকে, তখন প্রাইসটা উপরের দিকে যেতে থাকে, ঠিক আছে। এটা হচ্ছে এনএফপি। তো আশা করি আমরা কয়েকটা বিষয় ক্লিয়ার হয়েছি। একটা হচ্ছে সিপিআই, পিএমআই, আরেকটা হচ্ছে ইন্টারেস্ট রেট, আরেকটা হচ্ছে আনএমপ্লয়মেন্ট রেট, আরেকটা হচ্ছে এনএফপি, যেটাকে হচ্ছে নন ফার্ম পেলোড বলে। এটা আমরা এই মুহূর্তে জানলাম। তো হচ্ছে বিষয়, আমরা ফরেক্সফ্যাক্টরি.com-এ গিয়ে এই নিউজগুলো দেখব
এবং প্রত্যেক মাসের নিউজ আপনি যদি বলেন যে এখান থেকে কত দিনে, আর যদি বলেন পরবর্তী 31 তারিখ পর্যন্ত কি কি নিউজ রয়েছে, আমরা আজকে কি বার, আজকে 18 তারিখ, সো 18 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত কি কি নিউজ রয়েছে সেগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। দেখেন সবগুলা এখানে দেখাইতেছে, সবগুলা হাই ইম্প্যাক্ট যে নিউজগুলো রয়েছে সেগুলোর উপর আমরা বেশি ফোকাস দিব। মানে ওই টাইমে মার্কেটের প্রাইসটা অনেক বেশি মুভমেন্ট হতে পারে, ঠিক আছে? ওই টাইমে আমাদেরকে ট্রেড নেওয়ার ক্ষেত্রে খুবই সতর্কতার সাথে ট্রেড নিতে হবে। যদি ট্রেড করেন তাহলে আপনি সঠিক অ্যানালাইসিস করে ট্রেড করবেন। যদি মনে করেন যে সিপিআই একটা নিউজ পাইলাম, এই নিউজটা ধরেন সিপিআই নিউজ রিলিজ হলো, আমি 100% মানে শিওর হইলাম, 90% 95% শিওর হইলাম, বিভিন্ন অ্যানালিসিস দেখেছি, বিভিন্ন আর্টিকেল পড়েছি, সো সেই নিউজ সম্পর্কে বিভিন্ন অ্যাডভাইজাররা কি বলতেছে সেটা দেখে আমার মনে হইলো যে না, এটা পজিটিভ নিউজ রয়েছে আমার, আমি যদি একটা ট্রেড করি, বাই ট্রেড করি ওই টাইমে, অর্থাৎ 6টা 30-এ যদি আমি একটা বাই ট্রেড করি তাহলে মার্কেটটা সাডেনলি একটা বড় মুভমেন্ট হবে উপরের দিকে, ঠিক আছে? সাডেনলি একটা বড় মুভমেন্ট হবে, তখন আমি ট্রেডে প্রফিট করব। আর যদি আপনি সঠিক ধারণা নিয়ে আপনি ট্রেড না করেন তাহলে কিন্তু আপনি সমস্যায় পড়বেন, মানে আপনি লসের শিকার হবেন, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। ওকে, তো এখান থেকে আরো কিছু বিষয় আপনি দেখতে পারবেন, এখান থেকে ফিল্টার করতে পারবেন আপনি। এখান থেকে যে ফিল্টারে যদি ক্লিক দেন তাহলে আপনি বিভিন্ন ধরনের নিউজ পাবেন, যেটি ইনফ্লেশন রেট, তারপরে এমপ্লয়মেন্ট, সেন্ট্রাল ব্যাংক বিভিন্ন ধরনের নিউজ দিয়ে থাকে। আমি মেজর কিছু কথা বললাম, আরো আদার্স যেমন এফও, এফসি, এমসি রয়েছে, তারপরে আরো আদার্স অনেক নিউজ রয়েছে, এখানে আপনি নামগুলো দেখতে পারেন, ঠিক আছে? তো আমি ম্যাক্সিমাম যেটা ইউজ করি সেটা হচ্ছে এনএফপি নিউজটা আমি সবসময় ফলো করি। ওই টাইমে মার্কেট যদি ভালো অ্যানালিসিস করা যায় ওই টাইমে অনেক বড় বড় মুভমেন্ট হয় মার্কেটে, ঠিক আছে? আদার্স যতগুলো আছে সেগুলোতেও হয়, তবে আপনার এক একজনে এক একটা, মানে ধর আপনি নিজের থেকে অ্যানালিসিস করে নেবেন এগুলো। দেখেন এখানে বিভিন্ন ধরনের কারেন্সি আপনি সিলেক্ট করেন, আপনি যে ট্রেডগুলো করেন, যে যে কারেন্সিতে ট্রেড করেন সেই কারেন্সিগুলোর শুধু নিউজগুলো দেখতে পারেন। যেমন আমি ইউএস এর ইউএসডি ট্রেড করি, তারপরে জেপিওয়াই মাঝে মাঝে ট্রেড করা হয়, ইউরো তো করি, সিএনওয়াই এটা করা হয় না, সিএইচএফ এগুলো বেশি করি না, ক্যাটও করি না, ইউডিও করি না। এই যে এইগুলা কিন্তু আমি করি, গ্রেট ব্রিটেন পাউন্ড, তারপর ইউরো, জেপিওয়াই, তারপরে হচ্ছে ইউএসডি, এগুলো কিন্তু করি। এখান থেকে আমি এগুলো করতে পারবো, ফিল্টার করতে পারবো। এছাড়া আরও ফিল্টার করার অপশন রয়েছে, আপনি যদি লো ইম্প্যাক্ট নিউজগুলো না দেখতে চান, শুধু হাই ইম্প্যাক্টগুলো দেখতে চান, বা মিডিয়াম ইম্প্যাক্টগুলো দেখতে চান, সেগুলো এখান থেকে ফিল্টার করতে পারবেন, ঠিক আছে? শুধু কোন টাইমে হাই ইম্প্যাক্ট নিউজগুলো রয়েছে সেগুলো আপনাকে এখানে দেখাবে, ঠিক আছে? খুবই চমৎকার একটা ওয়েবসাইট, এখানে একরকম আপনার ধারাবাহিকভাবে সবগুলো বিষয় দেওয়া রয়েছে, ঠিক আছে? কোন ডেট, কোন সময়, কোন কারেন্সিতে, সবগুলো দেওয়া রয়েছে। ওকে, তো আশা করি বুঝতে পারছেন। তারপরে যেটা আসে সেটা হচ্ছে অর্থনৈতিক বাজারে। আমরা এতক্ষণ এটা নিয়ে আলোচনা করতেছিলাম যে আমরা যে অ্যানালিসিসগুলো করতেছি, ফান্ডামেন্টাল করি বা টেকনিক্যাল করি, আমরা কি করি, হয় মার্কেটটা আমার পক্ষে যাবে, আমি যে অ্যানালিসিসটা করতেছি সেটার পক্ষে যাবে, না হয় আমার বিপক্ষে যাবে। হয় আমার পক্ষে যাবে, নয় আমার বিপক্ষে যাবে। আমরা যখন টেকনিক্যাল অ্যানালিসিস করতেছি তখনও দেখতেছি যে আমরা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স ড্র করছি, হয়তো সাপোর্টে টাচ করে মার্কেটটা উপরে যেতে পারে, আমার দিকে যেতে পারে, আমি ধারণা করছি যে সাপোর্টে টাচ করার পরে মার্কেটটা উপরে দিকে যাবে। তো এমন হতে পারে যে মার্কেটটা ওখান থেকে ব্রেকআউট দিয়ে নিচেও চলে যেতে পারে, 50-50 চান্স। সো আমরা কি 50-50 চান্সে ট্রেড করব? আমরা কিন্তু 50-50 চান্সে ট্রেড করব না। আমরা কি করব, আমাদের অ্যাটলিস্ট 70 থেকে 80-90% চান্স যখন আমার দিকে থাকবে উইন করার, তখন আমরা ট্রেড করব। কারণ 50-50 চান্স এটা সিমিলার কি হইতেছে, গ্যাম্বলিং এর মতো হইতেছে। সো গ্যাম্বলিং আমরা করব না এখানে। আমরা কি করব, আমরা প্রফিট করার টার্গেটে আমরা ট্রেড করব এখানে। তো যে অ্যানালাইসিসই করেন, ফান্ডামেন্টাল করেন, টেকনিক্যাল করেন, 50-50 চান্স হোক, আমরা এই মুহূর্তে দেখতেছি 50-50 চান্স। সো 50-50 চান্সটাকে আমাদের পক্ষে আনার জন্য 90-80% যাতে আমাদের ট্রেড উইনিং এর চান্স থাকে, সেটা শেখার জন্য আমাদেরকে এই ফরেক্সের যে মেজর প্লেয়ার রয়েছে তাদেরকে সম্পর্কে আমাদের জানতে হবে। ফরেক্সের মেজর যে প্লেয়ারগুলো রয়েছে তার মধ্যে প্রথমে যেটা রয়েছে সেন্ট্রাল ব্যাংক, তারপরে হচ্ছে গভর্নমেন্ট, ইনভেস্টমেন্ট কর্পোরেশন এবং বিজনেস ওয়ার্ল্ড ওয়াইড। এছাড়াও আদার্স অনেক ইনভেস্টররা রয়েছে, হিডেন ইনভেস্টর, যারা গোপনে ইনভেস্ট করে, তাদের কোনো কর্পোরেশন বা কোনো দেখায় না যে
তাদের কোনো কোম্পানি রয়েছে বা কোনো ব্যাংক রয়েছে, তারা এরকম দেখায় না, তারা হিডেন ইনভেস্টর। তো এই যে বড় বড় প্লেয়ারগুলো রয়েছে, এরাই কিন্তু প্রত্যেক দিন ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার ফরেক্স বাজারে লেনদেন করতেছে। আপনি আমি কিন্তু এখানে কিছুই না। ম্যাক্সিমাম ট্রেডগুলো করতেছে কারা? সেন্ট্রাল ব্যাংক, গভর্নমেন্ট, কর্পোরেশন, ইনভেস্টমেন্ট কর্পোরেশন এবং ওয়ার্ল্ডে যারা বিজনেস করতেছে বড় বড়, তারা মূলত এই ইগুলা করতেছে, ট্রেডগুলা করতেছে। তো এখন আমাদের কি করতে হবে? এই যারা প্লেয়ার রয়েছে ফরেক্সের, এই বড় বড় প্লেয়ারদের তাদের মাইন্ডটা আমাদেরকে বুঝতে হবে। এই মাইন্ডটা বোঝাটাই হচ্ছে আমাদের সেন্টিমেন্টাল অ্যানালিসিস। ঠিক আছে? ধরেন একটা সেন্ট্রাল ব্যাংক কিভাবে কোন সময় বাজারে ট্রেড করতেছে, সেটা যদি আপনি বুঝতে পারেন, তাহলেই আপনি বুঝতে পারবেন ফরেক্স মার্কেট কোন দিকে যাবে। তারা যখন বাই করবে, ধরেন একটা বড় সেন্ট্রাল ব্যাংক, তারা মিলিয়ন মিলিয়ন ডলার একসাথে বাই করতেছে, তখন কি হবে? যখন বেশি বাই হইতেছে তখন মার্কেটটা উপরে যাইতেছে, যখন বেশি সেল হইতেছে তখন মার্কেটটা নিচের দিকে যাচ্ছে। অর্থাৎ এই যে ভিতরে যারা বড় বড় প্লেয়ার রয়েছে, এই প্লেয়ারদের যদি মাইন্ডটা আমরা বুঝতে পারি, তারা কিভাবে ট্রেড করতেছে মার্কেটে, কোন সময় বাই করতেছে, কোন সময় সেল করতেছে, তাদের মাইন্ডটা যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা মূলত ফরেক্সে বুঝতে পারবো যে মার্কেটটা কোন দিকে যাবে, আপে যাবে কোন সময় ডাউনে যাবে, সেটা আমরা তখনই বুঝতে পারবো। এর আগে আমরা যদি টেকনিক্যালের মাস্টারও হয়ে যাই, তারপরে ফান্ডামেন্টালের মাস্টারও যদি হয়ে যাই, তাও আমাদের কোনো কাজে আসবে না, আমরা যদি এই সেন্টিমেন্টাল ভিতরের সাইকোলজিটা বুঝতে না পারি। ঠিক আছে? আমরা অনেক সময় দেখি যে ফরেক্সে আমরা খুব সহজেই একটা অ্যানালাইসিস করে ফেলি, ট্রেন্ড লাইন ড্র করলাম, বা একটা সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোন ড্র করলাম, বা অর্ডার ব্লক ড্র করলাম, যেগুলো আমরা এখন আলোচনা করে নেই, পরবর্তীতে আলোচনা করব অর্ডার ব্লক কি, সাপোর্টে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড কি, সেগুলো সম্পর্কে। তো ধরেন একটা অর্ডার ব্লক আমি এখানে ড্র করে ফেললাম, ড্র করার পরে কিছুক্ষণ পরে দেখতেছি যে মার্কেট এখানে টাচ করছে। সাপোজ ধরেন এটা একটা অর্ডার ব্লক, সাপোজ আমি ধরতে বলতেছি আপনাদেরকে, বুঝতে হবে না, ধরেন এটা একটা সাপ্লাই জোন। সো এখানে মার্কেটটা আসার পরে আমরা অনেক সময় মনে করি যে এখান থেকে প্রিভিয়াসলি মার্কেটটা বাই গেছে, সো এখান থেকে আমাদের কি করতে হবে? মার্কেট এখানে আসলে আমরা এখান থেকে বাই ট্রেড করব, একটা বাই ট্রেড প্লেস করে দিব। তো আমাদের স্টপ লসটা ধরেন এই নিচের দিকে দেই, এবং আমাদের স্টপ টেক প্রফিটটা উপরের দিকে যে কোনো জায়গায় দিতে পারি। তো এখন মার্কেট এখানে রাজ করে কি হয়? দেখা যায় যে আমাদের স্টপ লসটা হিট করে তারপরে মার্কেটটা উপরের দিকে যায়। আপনি খেয়াল করবেন ম্যাক্সিমাম টাইম এরকম হয়, যারা নতুন ট্রেডার তাদের ক্ষেত্রে এরকমটা হয় যে আপনার অ্যাসেলটা হিট করছে, আপনি শিওর যে মার্কেটটা এখান থেকে উপরেই যাবে, কিন্তু আপনি অ্যাসেল যেখানে দিছেন সেই অ্যাসেলের জায়গায় মার্কেটটা টাচ করে আপনার অ্যাসেল লস দিয়ে তারপরে মার্কেটটা উপরের দিকে যাচ্ছে। এটা কেন হইতেছে? এটা হইতেছে এই যে বড় বড় যারা প্লেয়ার রয়েছে, মার্কেট মেকার যারা রয়েছে, ফরেক্স বাজারটা অনেক বড় হইলেও, ট্রিলিয়ন ট্রিলিয়ন লেনদেন হইলেও, এখানেও কিন্তু মার্কেট মেকাররা বসে আছে, তারা প্রফিট করার জন্য বসে আছে, কারণ তাদের কাছে হিউজ হিউজ ডলার রয়েছে। আপনার এই মার্কেটে কি হইতেছে? এখানে কি আপনাকে কেউ মানে টাকা কি এখানে উৎপাদন হইতেছে? উৎপাদন কিন্তু হইতেছে না। এই ফরেক্স বাজারে আরেকজনের টাকা আপনার কাছে আসতেছে, অর্থাৎ এখানে যারা ট্রেড করতেছে, ধরেন এখানে বাই করতেছেন, যারা এখানে লুজ করতেছে, আপনি যদি এখানে সেল করে থাকেন, ধরেন এই জায়গায় যদি আপনি ধরেন একটা, যারা বাই করছে, আপনি যদি এখানে সেল করে থাকেন, মার্কেটে কি করছে? সেলার্সের প্রেশারটা বেশি ছিল, মানে সেলার্সের পাওয়ার বেশি, অর্থাৎ সেল করছে অনেকে বেশি মানুষ, অল্প কিছু মানুষ হয়তো বা বাই করছে। তো যারা বাই করছে তারা কিন্তু এখানে হেরে গেছে। হেরে গেছে মানে কি? তাদের টাকাটা তারা লস করছে। সো সেই টাকাটা কিন্তু আপনার পকেটে আসতেছে, এখানে কিন্তু টাকা উৎপাদন হওয়ার কিছু নাই। ঠিক আছে? যেহেতু এটা অনেক বড় একটা মার্কেট, এখানে কার টাকা কার কাছে যাইতেছে সেটা বোঝা যাইতেছে না শুধু, কিন্তু এটাও কিন্তু আপনার টাকা উৎপাদনের কোনো জায়গা না, এখানে আরেকজনের টাকা আপনার কাছে আসতেছে। অর্থাৎ যারা মার্কেট মেকার রয়েছে, তারা কি করবে? তারা সবসময় চেষ্টা করবে আপনাকে যে যাতে আপনি লস করেন, 90% মানুষ যাতে লস করে। এমনি কি লস করে? এই যে মার্কেট মেকাররা তাদের সাইকোলজিতে যারা বুঝতে পারে তারাই প্রফিট করে, আর যারা তাদের সাইকোলজি বুঝতে না পারে তারা এখানে লুজার। ঠিক আছে? এই যে ইম্পর্টেন্ট এই কথাগুলো কিন্তু কেউ আপনাকে বলবে না। ঠিক আছে? আপনি ইউটিউবে দেখেন, অন্যান্য আদার্স কোর্স আমি দেখেছি, এই বিষয়গুলো কেউ আলোচনা করে না। ঠিক আছে? কারণ তারা মনে করে যে আমি টেকনিক্যাল অ্যানালাইসিস শিখলাম, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস শিখলাম, আমাদের সব কিছু হয়ে গেল, এখন আমি সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করব, সাপ্লাই ডিমান্ড ড্র করব, অর্ডার ব্লক ফাইন্ড করব, ভালো একটা অর্ডার ব্লক দেখব, সেশন ধরবো, ট্রেড করব।
এইরকম ট্রেডিং না, ঠিক আছে? আপনাকে বুঝতে হবে এটা ভিতরে কি চলতেছে। আপনার অ্যাসেল গুলো বারবার কেন হিট করতেছে? আপনি অ্যাসেল দিতেছেন, আপনার অ্যাসেল হিট করতেছে, আবার অ্যাসেল হিট করেই মার্কেট আবার উপরে যেতেছে, আপনার ডিরেকশনে যেতেছে। এরকমটা কেন হইতেছে? এরকমটা হওয়ার কারণ হচ্ছে যে মার্কেট মেকাররা বসে আছে। তারা কি করতেছে? তারা কিন্তু জানে, বড় বড় মার্কেট মেকাররা জানে যে কেউ যদি এখানে বাই করে থাকে প্রিভিয়াসলি, তাদের অ্যাসেলটা তার নিচেই আছে, অ্যাসেলগুলো তার নিচেই আছে। তো যখন পরবর্তীতে মার্কেটটা এখান থেকে, আমি জাস্ট একটু ড্র করে দেখানোর চেষ্টা করব, এখান থেকে এই জায়গায় মার্কেটটা আসে, তারা মার্কেট মেকার কিন্তু আগে থেকেই জানে যে এখানে আসলে, যেহেতু এখান থেকে প্রিভিয়াসলি বায়ার্সরা এন্ট্রি নিছে, তো এখান থেকে বাই হবে, এটা স্বাভাবিক, মানে মানুষ বাই করবে বেশি। সো এটা খুব, মানে যে কেউ বলতে পারে আপনিও তো এখানে বাই করতেছেন, আর আপনার মতো আরো 100 200 500 হাজার হাজার লোক এখানে বাই করতেছে। তো যারা বড় বড় ফিনান্সিয়াল রয়েছে, যারা মার্কেট মেকার রয়েছেন, তাদের কাছে মিলিয়ন মিলিয়ন ডলার রয়েছে, তারা কি করতেছে? এখানে আসার পরে বাই আর করতেছে না, তারা করতেছে সেল। যারা যখন সেল করতেছে তখন আপনার তো এখানে বাই পজিশন হোল্ড করে রাখছেন, তো ওখান থেকে কি করবে, মার্কেটটা আবার নিচের দিকে চলে যায়। আপনার অ্যাসেল, তারা কিন্তু জানে যে এই যে প্রিভিয়াস যে লো পয়েন্ট আছে তার নিচেই নিচেই ধরেন 10 সরি 2-3 পিপস নিচ পর্যন্ত অ্যাসেল গুলা রয়েছে। তারা কি করে? তারা এখান থেকে, আপনি তো বাই করতেছেন, মার্কেট মেকাররা কি করতেছে? মার্কেট মেকার এখানে সেল করা শুরু করছে। তো যারা, তারা যখন এখানে সেল করা শুরু করছে, তখন মার্কেটটা কি করছে? আস্তে 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 নিচের দিকে গেছে। নিচের দিকে যাওয়ার পরে ওই যে আপনার অ্যাসেলটা, সেই অ্যাসেলটা হিট করছে। আপনি শুধু না, এখানে লক্ষ লক্ষ মানুষ বাই যারা করছিল, তাদের অ্যাসেল ওই জায়গাতেই ছিল। আপনার মতোই তারা ট্রেডার, তাদের অ্যাসেলগুলো সেখানে হিট করে তারা লসের শিকার হয়ে গেছে। তো লস হওয়া মানে কি? অ্যাসেল হিট করা মানে হইতেছে আপনার সেল পজিশন ক্লোজ হয়েছে, এখন বাই পজিশন অ্যাক্টিভ হয়েছে, ঠিক আছে? তো বাই পজিশন অ্যাক্টিভ হয়েছে মানে কি? তখন মার্কেট মেকাররা কি করতেছে? তাদের যে এখানে সেল করছিল এই পর্যন্ত তারা প্রফিট করছে, সো এটা ক্লোজ করে ফেলছে, তখন আবার মার্কেটটা এখান থেকে এখানে বাই করা শুরু করছে, এখান থেকে আবার উপরের দিকে যাওয়া শুরু করছে মার্কেটটা, ঠিক আছে? তো এই যে বড় বড় প্লেয়ারগুলো রয়েছে, সেন্ট্রাল ব্যাংক এরকমটাই করে থাকে, যারা বড় বড় সেন্ট্রাল ব্যাংকগুলো রয়েছে, তারা এই পজিশনগুলোতে অনেক সময় আপনার ট্রেড করে, আপনার অ্যাসেলগুলো হিট করায় মার্কেটে। তো তখন অ্যাসেল হিট করলে মার্কেটে লিকুইডিটি বেড়ে যায়, অর্থাৎ যে লুজারগুলো, তাদের লুজারের টাকাগুলো এই মার্কেটে চলে আসে, তো তারা এখান থেকে আবার প্রফিট করতে পারে, ঠিক আছে? সো গভর্নমেন্ট, তারা কিন্তু অনেক বড় বড় ট্রেড করে, এগুলো অনেকেই রয়েছে প্রয়োজনে ট্রেড করে, আমি প্রথম ক্লাসে আলোচনা করছি। যেমন অনেক সময় ধরেন আপনি কোনো দেশে যাইতেছেন, যাওয়ার সময় আপনার কারেন্সি লেনদেন এক্সচেঞ্জ করতে হবে, ইউরোপের কোনো জায়গা থেকে ইউএসএ যাচ্ছেন, তো আপনাকে কি করতে হবে? সেন্ট্রাল ব্যাংকে যেতে হবে বা কোনো একটা ব্যাংকে যেতে হবে। ব্যাংক কি করবে? ফরেক্স মার্কেটে যাবে, মার্কেটে গিয়ে ওই বর্তমান যে প্রাইসটা রয়েছে সেই প্রাইসের উপরে বেস করে আপনাকে ডলারটা এক্সচেঞ্জ করে দিবে, ঠিক আছে? তো এটা হচ্ছে প্রয়োজনে। আবার যদি প্রফিটের চিন্তায় ট্রেড করে, তাহলে কি করবে? তখন এই যে এই পজিশনগুলো তারা দেখবে যে কোন জায়গায় রিটেল ট্রেডারদের অ্যাসেলগুলো রয়েছে, বড় বড় যে, মানে যারা ট্রেড করতেছে, অনেক হিউজ হিউজ অ্যামাউন্টের মানে মানুষ রয়েছে যারা ট্রেড করতেছে, তাদের অ্যাসেলগুলো কোন জায়গায় রয়েছে, সো এই অ্যাসেলগুলো হিট করাবে, তারপরে গিয়ে মার্কেটে আপনার আপনার দিকে যাবে, কিন্তু অ্যাসেলগুলো হিট করে তারপরে যাবে, ঠিক আছে? তো আশা করি এই বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। সো আপনাকে কি করতে হবে? এই সেন্ট্রাল ব্যাংক, গভর্নমেন্ট, তারপরে হচ্ছে ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট কর্পোরেশন যারা রয়েছে, যারা ইনভেস্ট করে ফরেক্স মার্কেটে, তারপরে বিজনেস যে যারা করে থাকে ওয়ার্ল্ড ওয়াইড, তাদের যে মনোভাব, তারা কিভাবে ট্রেড করতেছে, সেটা আপনাকে বুঝতে হবে, ঠিক আছে? অর্থাৎ আপনাকে ইনস্টিটিউশনাল ট্রেডিং শিখতে হবে। ইনস্টিটিউশনাল ট্রেডিং কি? ইনস্টিটিউশনাল ট্রেডিং হইতেছে আপনার যে, সেটাকে বলা হচ্ছে এসএমসি, স্মার্ট মানি কনসেপ্ট, ঠিক আছে? তো স্মার্ট মানি কনসেপ্ট আমরা এই কমপ্লিট কোর্সে কিন্তু আলোচনা করব। আজকে আমাদের 4 নাম্বার ক্লাস, মেবি 4 নাম্বার ক্লাস। আমরা পরবর্তী যে ক্লাসগুলো আসবে সেখানে আমরা স্মার্ট মানি কনসেপ্ট নিয়ে আলোচনা করব। সেখানে আমরা বুঝবো যে কিভাবে এই সেন্ট্রাল ব্যাংক বা বড় বড় যে মার্কেট মেকার, আদার্স যারা হিডেন মার্কেট মেকার রয়েছে, যারা মিলিয়ন মিলিয়ন ডলার নিয়ে বসে আছে আপনার অ্যাসেল হিট করার জন্য, অ্যাসেল হিট করানোর জন্য, আপনাকে লস করানোর জন্য, তাদের সেন্টিমেন্টালটা কি, তারা কিভাবে, তাদের সাইকোলজিটা কিভাবে কাজ করতেছে, তারা কখন ট্রেড করতেছে, ওই টাইমে আমরা ট্রেড করব, ঠিক আছে? কারণ এই যে বড় বড় প্লেয়ার যারা রয়েছে, এদের সাথে কিন্তু আমরা টক্কর দিতে পারবো না, তাদের বিপরীতে আমরা কিছু করতে পারবো না, তাদের পক্ষে আমাদের কাজ করতে হবে। ধরেন তারা যেখানে সেল করবে, আমরাও সেখানে সেল করব, তারা যেখানে বাই করবে, আমরাও সেখানে বাই করব। তাদের এগেনস্টে গিয়ে যদি আমরা করতে চাই, তাহলে আমাদেরও মিলিয়ন মিলিয়ন ডলার লাগবে, ঠিক আছে? সো সেটা আমাদের পক্ষে সম্ভব না। আমরা কি করব? তাদের পক্ষে
ট্রেড করব, তারা কিভাবে ট্রেড করতেছে সেটার উপর ডিপেন্ড করে আমরা ট্রেড করব। ঠিক আছে, আশা করি পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে আপনাদেরকে। আপনাদের সেন্টিমেন্টাল বিষয়টা কি, সেন্টিমেন্টালটা কি কিছুই নাই, যে বড় বড় যে রয়েছে প্লেয়ারগুলো রয়েছে ফরেক্স মার্কেটে, যারা বড় বড় ইনভেস্ট করতেছে ফরেক্সে, তাদের মাইন্ডগুলো আমাদের পড়তে হবে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছেন। তো এখানে কিছু রয়েছে যে কিছু ঘটনা না পারে, আচ্ছা এগুলো আমরা আলোচনা করে ফেলছি। এখন আমরা বলবো যে কিভাবে আপনি একটা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, চার্ট অ্যানালাইসিস করতে পারেন। ঠিক আছে, ফর এক্সাম্পল কোনো একটা দেশের প্রধানমন্ত্রী, এখানে আমি ডোনাল্ড ট্রাম্পের কথা বলছি, যে কোনো একটা দেশের প্রধানমন্ত্রী আপনার ইয়ের সাথে, সৌদি আরবের কিং সালমানের সাথে কথা বলছে যে পরবর্তী মাসে যাতে পরবর্তীতে যাতে আপনার কি হয়, ওয়েল প্রোডাকশনটা ইনক্রিজ হয়। ঠিক আছে, পরবর্তী সময় থেকে পরবর্তী মাস বা পরবর্তী বছরে যাতে ওয়েল প্রোডাকশনটা বেশি হয়। তো এই নিউজটা কি করছে, এই নিউজ ক্যালেন্ডারে ছাপাইছে, বা কোনো একটা ফরেক্সের আদার্স যতগুলো কারেন্সি রয়েছে, ইকোনমিক ক্যালেন্ডারের নিউজ চ্যানেল, এই ওয়েবসাইট রয়েছে, সেখানে ছাপাইছে। তো আপনি এটা দেখে কি বুঝতে পারতেছেন, যখন কোনো একটা দেশের উৎপাদন বেশি হবে, ধরেন সৌদি আরবে যদি তেলের উৎপাদন বর্তমানে যেটা আছে, পরবর্তীতে যদি পরবর্তী মাস থেকে যদি উৎপাদন আরো 5% বেড়ে যায়, বর্তমান যেটা উৎপাদন আছে সেটার 5% আরো বেড়ে গেল, তাহলে কি হবে, স্বাভাবিকভাবে তেলের দামটা কমে যাবে। উৎপাদন যেহেতু বেশি হইতেছে, তেলের দামটা একটু কমবে। ঠিক আছে, যদি উৎপাদন আরো বেড়ে যায় তাহলে তেলের দামটা আরো কমবে। উৎপাদন যদি কমে যায় তাহলে কি হবে, চাহিদা বেড়ে যাবে, তখন তেলের দাম বাড়তে থাকবে। ঠিক আছে, তো খুব সহজে আমরা কিন্তু এগুলো বুঝতে পারি যে ইকোনমিক্স, যে কি হইতেছে, কোন দেশে কি হইতেছে। ধরেন বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা একটু চিন্তা করি, বর্তমানে কি হইলো, একটা দেশে কিন্তু একটা অরাজকতা সৃষ্টি হয়েছিল, সেখান থেকে কিন্তু বাংলাদেশ অনেক ক্ষতির মুখে পড়েছে। যেমন বিভিন্ন আমাদের বিডিটির কথা যদি চিন্তা করি, আমাদের বাংলাদেশের যে কারেন্সি রয়েছে, এই কারেন্সির যে মূল্যস্ফীতিটা আপনি যদি লক্ষ্য করেন, তাহলে আপনি দেখতে পারবেন যে 3-4 বছর আগের কথা চিন্তা করেন আপনি, যে 3-4 বছরের আগে বাংলাদেশের ইকোনমি এরকম ছিল যে একটা ইউএস ডলারের বিপরীতে বাংলা টাকা পাওয়া যেত 80 থেকে 85 টাকা। একটা ইউএস ডলার আমরা যদি কিনতে চাইতাম বাংলাদেশি টাকা দিয়ে, তাহলে 85 থেকে 80 টাকা গুনলেই আমরা একটা ইউএস ডলার পাইতাম। কিন্তু বর্তমান সিনারিওটা দেখেন, এখন বর্তমানে 120 টাকার উপরে একটা ডলার আমরা যদি কিনতে চাই, তাহলে 120 টাকা আমাদেরকে দিতে হয়। অর্থাৎ আমাদের যে মূল্যস্ফীতি হয়েছে, অর্থাৎ আমাদের ইকোনমি বর্তমান এই 3 বছরে, এই 3 বছরে 2-3 বছর থেকে মার্কেট, আমাদের ইকোনমি কিন্তু খুব ভালো যায় নাই। আমরা কিন্তু দেশে উন্নতি পাই নাই, আমাদের উন্নতি হয় নাই। ঠিক আছে, আমরা লসের দিকে চলে গেছি। তো যার জন্যই মার্কেটে আমাদের যে বিডিটি রয়েছে, মানে আমাদের কারেন্সি যেটা রয়েছে, সেটা ডাউনের দিকে গেছে। অর্থাৎ প্রত্যেকটা দেশের ইকোনমিটার সাথে ওই দেশের কারেন্সিটা জড়িত। ওই দেশের উন্নতি যদি হয় তাহলে দেশের কারেন্সির উন্নতি হয়। আর যদি দেশের কারেন্সি আপনার হয়, সরি, দেশের অবনতি যদি হয়, দেশ যদি লসের দিকে যায়, ইকোনমি যদি ফল করে, তাহলে ওই দেশের আপনার কারেন্সিটাও ডাউনের দিকে যায়, নেগেটিভ থাকে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এই ছিল মোটামুটি বিষয়। আর ওরকম বিষয়ে আলোচনা করার কিছু নাই। ফান্ডামেন্টাল বিষয়টা আশা করি বুঝতে পারছেন। আমরা 3টা বিষয় নিয়ে আলোচনা করছি। একটা হচ্ছে টেকনিক্যাল পার্ট, যেটা প্রিভিয়াস ক্লাসে আলোচনা করছি। আরেকটা হচ্ছে আপনার ফান্ডামেন্টাল পার্ট, যেটা এই ক্লাসে আলোচনা করলাম, আশা করি বুঝতে পারছেন। আরেকটা হচ্ছে সেন্টিমেন্টাল সেন্টিমেন্টাল ট্রেডিং অ্যানালাইসিস, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করছি। এবং পরবর্তী থেকে স্মার্ট মানি কনসেপ্টে যখন আমরা ঢুকে যাব, তখন আমরা কিভাবে ইনস্টিটিউশনাল ব্যাংক, হেজ ফান্ডগুলা কিভাবে ট্রেড করে সেটা আমরা শিখবো। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছেন। তো আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে বলতে পারেন, আমি আপনাদেরকে যদি কোনো জানা থাকে সেগুলো এখন বলতে পারেন। ঠিক আছে, আপনার আপনারা এখন আনমিউট করে বলতে পারেন। ঠিক আছে, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, জি ভাই বলেন। হ্যাঁ, আমি জানতে চাচ্ছি যে আপনার
ফান্ডামেন্টাল আর টেকনিক্যাল অ্যানালিসিস ভিতরে যদি কখনো কনফ্লিক্ট হয়, ফর এক্সাম্পল লাইক টেকনিক্যাল অ্যানালিসিস করে দেখলাম যে মার্কেট উপরের দিকে যাবে, বাট ওয়ারাস আরেকটা নিউজ পাবলিশ হবে, সেই নিউজের অ্যানালিসিস করে দেখি আবার মার্কেট নিচের দিকে যাবে। এই ধরনের যখন কনফ্লিক্ট তৈরি হবে তখন করণীয়টা কি? তখন করণীয় যদি হচ্ছে ম্যাক্সিমাম টাইম হচ্ছে আপনার ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা যদি সঠিক হয়, ঠিক আছে, জি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস যদি সঠিক হয় তাহলে আপনার টেকনিক্যাল অ্যানালাইসিসটা ওখানে কাজ করবে না, ঠিক আছে, ফান্ডামেন্টালটা স্ট্রং থাকবে। তো ওই আচ্ছা টাইমে ফান্ডামেন্টাল ফলো করবেন, কিন্তু আপনাকে বুঝতে হবে যে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস যেটা আপনি করছেন আচ্ছা ঠিক আছে। সেটা সঠিক কিনা, 100% সঠিক কিনা সেটা আপনাকে বুঝতে হবে। জি 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 ঠিক আছে, জি বুঝতে পারছি, জি থ্যাংক ইউ। ওকে, নেক্সট বলেন। হ্যালো ভাইয়া। জি ভাই বলেন। হ্যালো, জি বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। ভাইয়া ওই যে এর আগের ক্লাসে যে ক্যান্ডেল দেখাইছিলেন না, জি ক্যান্ডেল নিয়ে আপনার যে একটা কোর্স করাইছিলেন। জি হ্যালো, জি জি শুনতেছি ভাই, বলেন। যে ওই ক্যান্ডেল গুলো কোন সময় কোন কোন জায়গায় কাজ করবে ওইগুলা নিয়ে পরবর্তীতে আর ভিডিও করবেন নাকি শেষ? আমরা পরবর্তীতে আলোচনা করব, ঠিক আছে, আমরা যখন সাপ্লাই অ্যান্ড ডিমান্ড তারপরে হচ্ছে অর্ডার ব্লক ড্র করব তখন এই ক্যান্ডেলগুলো অ্যান্ড ক্যান্ডেলস্টিকগুলো বারবার আসবে, ঠিক আছে। তো আগে থেকে আমরা টেকনিক্যাল পার্টে এগুলো দেখে রাখলাম, ঠিক আছে, পরে আবার এগুলো নিয়ে আলোচনা হবে, আমরা এগুলো বারবার প্র্যাকটিস করব। আচ্ছা ঠিক আছে। সালাম ভাইয়া। জি বলেন। আমার একটা প্রশ্ন ছিল, মানে আরেকটু ক্লিয়ার করার জন্য। ওই যে দেখাইলেন যে বড় বড় মার্কেট মেকাররা আমাদের যতক্ষণ লিকুইডিটি হান্ট করে বা এসএল হিট করে, জি এটার কারণটা একটু যদি একটু ক্লিয়ারলি আবার একটু ব্যাখ্যা করতেন যে কেন করে আসলে এটা হান্টটা, মানে এটা একটু বুঝতে যাচ্ছিলাম ভাইয়া। আচ্ছা, এটা হইতেছে, দেখেন এখানে কিন্তু আমি আবার বলতেছি, একটু আগেও কিন্তু আমি বললাম যে এই ফরেক্স মার্কেটে কিন্তু কোনো ধরনের টাকা প্রিন্ট হয় না, এখানে জি জি একজনের টাকা আরেকজনের কাছে যায়। পৃথিবীতে যে জি কিছুই আছে, অর্থ কিন্তু কখনো তৈরি হয় না, অর্থ কখনো জি কিন্তু ভাই। তৈরি হয় না। সোনা রূপা যেটাই হোক সেগুলো কিন্তু তৈরি হয় না, সেগুলো আগে থেকেই আসে, সেটা একজনের থেকে আরেকজনের কাছে এক্সচেঞ্জ হইতেছে। লেনদেন হচ্ছে আর কি, হ্যাঁ লেনদেন হচ্ছে। জি হ্যাঁ, লেনদেন হচ্ছে, একজনের কাছ থেকে আরেকজনে যাচ্ছে। তা আপনি এখানে যে ট্রেডটা করলেন, ধরেন এখানে একটা বাই ট্রেড করলেন, আপনি সাপোর্টে একটা বাই ট্রেড করলেন, তো বাই ট্রেড করার সাথে সাথে আপনার মতো কিন্তু আমিও চিন্তা করছি যে এখানে বাই হবে। আবার মনে করেন জি যে আরও 10 জন, আমার মতো আরও 10 জন আছে, 100 জন আছে, 1000 জন আছে, তারা এখানে মনে করছে যে বাই হবে, তো তারাও এখানে বাই ট্রেডটা করে জি দিছে। এখন জি যারা বড় বড় মার্কেট মেকার, আমাদের কাছে কি $1000, $2000, $5000 আছে, সর্বোচ্চ এরকম ডলারই আছে। তো আমরা এখান থেকে ধরেন জি সবাই মিলে $1 মিলিয়ন একটা ট্রেড হইলো, বা এটা অনেক ধরনের হইতে পারে, আরও বেশি হইতে পারে, কম হইতে পারে। তো এরকম ট্রেড হইলো, এখানে বাই হইলো। তো আরেকজন মার্কেট মেকার কী করলো, তার কাছে 10, 15, 20 মিলিয়ন ডলার আছে। সে কী করলো, সে জি জানে যে মার্কেট এখানে সবাই বাই করছে, তার মানে এখানে লিকুইডিটি অনেক বেশি, ঠিক আছে, মানে অলরেডি আমরা যেহেতু $1 মিলিয়ন এখানে ইনভেস্ট করে ফেলছি, $1 মিলিয়ন এখানে আছে, সে এখানে $1 মিলিয়ন দেখছে। তো এখন সে কী করলো, এখানে তার যেহেতু আমাদের থেকে তাদের টাকা বেশি, অ্যামাউন্ট বেশি। জি জি হ্যাঁ, জি সে কী করলো, এখানে সেল বসাই দিল। তো স্বাভাবিকভাবে কী হবে, এখানে $2 মিলিয়ন একটা সেল বসাই দিল, তাহলে স্বাভাবিকভাবেই মার্কেটটা নিচের দিকে চলে যাবে, অর্থাৎ এখানে কি হবে, সেল হইলে কি হবে, মার্কেট নিচে যাবে, স্বাভাবিক বিষয়। নিচে যাবে, রাইট রাইট রাইট। এখন এসএল যখন হিট করলো, এখন সবাই কিন্তু জানে যারা মানে এসএলগুলো দেন ম্যাক্সিমাম হচ্ছে কি, এই নিচের যে লো পয়েন্ট রয়েছে সেই নিচে আমরা এসএল দিই, আর উপরে যদি দেই তাহলে উপরে হাই পয়েন্টের উপরে এসএলগুলো দেই, ঠিক আছে। তো সেই এসএল ওই পর্যন্ত যখন হিট করে গেছে মার্কেটটা, তখন কি হইতেছে, যখন সেল পজিশন ক্লোজ হইতেছে, বাই পজিশন এখান থেকে ক্লোজ হইতেছে, তখন স্বাভাবিকভাবে মার্কেট কী হইতেছে, এখান থেকে যখন ক্লোজ হয়ে গেছে মার্কেট, তখন এখান থেকে বা বাইয়ের একটা মুভমেন্ট তৈরি হইতেছে, ঠিক আছে। আমরা যখন পজিশন ক্লোজ করতেছি তখন কি স্বাভাবিকভাবেই আমার বাই হইতেছে মার্কেটে, আবার ওই যে ইটা আসতেছে, পাওয়ারটা যেটা আমরা ধরেন হোল্ড করে রাখছিলাম সেটা আসতেছে, অর্থাৎ ইটা বেশি হইতেছে। তো এখন এখানে কি করতেছে, যে এখানে যারা সেল করছিল তারা এই যে এখানে এসে ক্লোজ করে দিচ্ছে, মানে ওই যে এসএল হিট করলো, আমরা তো লস করলাম, মার্কেট মেকার তো এখানে সেল করছিল, তো এই পর্যন্ত ধরেন 5 পিপস বা 2-3 পিপস যে আছে, সো এখান থেকে এই পর্যন্ত আসা পর্যন্ত সে প্রফিট করলো। তখন দেখলো যে এসএল যেহেতু হিট করে ফেলছে, এখন আবার মার্কেটে একটা বায়ের ইম্প্যাক্ট করতেছে, তখন সেও এখান থেকে মার্কেটে বের হয়ে বাই প্লেস করে দিল। তখন স্বাভাবিকভাবে সে বড় একটা ইনভেস্ট করছে,
আবার আমার মতো শুধু তো নাই, আমরা আমাদের রিটেল ট্রেডারের মতো আমাদের মতোই নাই যে শুধু সেলই করতেছে এখানে, অনেকেই রয়েছে যারা মানে তাদের যে সাইকোলজিটা তারা ধরে ফেলছে, তারা কী করতেছে এখানে আবার বাই করতেছে। তো তাদের ইম্প্যাক্ট, তারপরে যা মার্কেট মেকার যে এখানে বাই করলো তাদের ইম্প্যাক্ট, দুইটা মিলে আরও মার্কেটটা উপরের দিকে চলে যায়। দেখা যায় যে মার্কেট আমাদের টিপি হিট করে ঠিক, কিন্তু অ্যাসেলটা হিট করে তারপরে টিপি হিট করে, ঠিক আছে, এটাই হয়ে থাকে। সো এটা আমাদের বুঝতে হবে কি যে ওই ওই মার্কেট মেকাররা কী করতেছে, ওদের সাইকোলজি বুঝতে পারলেই আপনি এখানে সাকসেস হতে পারবেন। ঠিক আছে, এটা বোঝা কিন্তু খুব মানে সহজ কিছু না, এটা কিন্তু খুব কঠিন একটা বিষয়। ঠিক আছে, আপনার তো ওদের মন মাইন্ড বুঝতে হবে, কখন কি করবে ওরা, এটার জন্য আপনাকে প্র্যাকটিস করতে হবে বেশি। মার্কেটে কখন কি মুভমেন্ট দিতেছে, কেন দিতেছে, এগুলো আপনাকে জানতে হবে। এটাই হচ্ছে মেন অ্যানালাইসিস। ঠিক আছে, টেকনিক্যাল ঠিক আছে, ফান্ডামেন্টালও ঠিক আছে, কিন্তু ওই যে ওদের মন মাইন্ড কখন কি হইতেছে মার্কেটে, কখন তারা কি করবে, সেটা আগে থেকে একটা পূর্বাভাস পাওয়ার, যে এটা আসলে আপনি যদি দীর্ঘদিন কাজ করেন মার্কেটগুলো চার্টগুলো দেখেন, তাহলে খুব সহজে আপনি পরবর্তীতে এটা বুঝতে পারবেন যে কোন দিকে যাইতে পারে মার্কেট মেকার এখন কী করতে পারে। এটা একটা আপনার এক্সপিরিয়েন্স হয়ে যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ অনেক সুন্দরভাবে বোঝানোর জন্য। ওকে ভাই, তা আরেকজন বলবেন, ঠিক আছে, আমি তারপরে ক্লোজ করে দেবো। কারো কোনো কোশ্চেন থাকলে আরেকজন বলবেন। কারো কোনো কোশ্চেন নাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ওই যে টাইমটা দিছিলেন না, ওইটা যদি একটু কমিয়ে সবার মতামত নিয়ে একটু কমিয়ে নিতেন তাহলে একটু ভালো হতো। কোন টাইমটা? ওই যে লাইভের টাইম 9:30 দিয়েছেন, ওইটা 9টা বা 8:30 করলে ভালো হয়। আপনি তো লং টাইমের জন্য কথা বলেন, একটু সমস্যা হয়ে যায়। বুঝতে পারছি ভাই। এখন কথা হচ্ছে যে না এটা ঠিক আছে, সবার মতামত নিয়ে আর কি। আচ্ছা ভাই, এটা হচ্ছে কি আমরা যেহেতু আলোচনা করি, আপনারা দেখবেন যে আমি মাঝে মাঝে লেট করি। ঠিক আছে, এটা একটু সমস্যা আছে আমার এখানে, এর জন্যই লেট হইতেছে। আমার ল্যাপটপে একটু সমস্যা, তো আমি নেক্সট উইক থেকে মানে আমি যখন এই যে স্মার্ট মানি কনসেপ্ট নিয়ে আলোচনা করবো, তখন আসলে গ্যাপ দিয়ে করলে আপনারা বুঝতে পারবেন না, রেগুলার ক্লাসগুলো করতে হবে। তো এর জন্য আমি সব কিছু সেট আপ করে নিই, এই সপ্তাহের মধ্যে হয়ে যাবে। পরবর্তী সপ্তাহে মানে এই যে সামনে 2-3-4 দিনের মধ্যে থেকে পরবর্তীতে যদি আপনাদের টাইমের কোনো সমস্যা থাকে, সেগুলো নিয়ে আবার আলোচনা করবো গ্রুপে। আপনাদের জন্য একটা গ্রুপ খুলে দিব, সব কিছুই হবে। ঠিক আছে, একটু ধৈর্য ধরবেন, এগুলো নিয়ে আমরা আলোচনা করে পর ঠিক করব। আর আমার ল্যাপটপের সমস্যাটা ঠিক হইলে তখন দেখবেন যে ক্লাস টাইম টু টাইম হইতেছে, 9:30 দেন বা 9টায় দেন, সেটা সব কিছু টাইম টু টাইম হবে। ঠিক আছে। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। আর গ্রুপটা এমন ভাবে করবেন যাতে আমরা একজন আরেকজনের সঙ্গে কনভারসেশন করতে পারি। জি জি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। জি ভাই বলেন। ভাইয়া একটা কথা ছিল যে অনেকে বলে কি আইসিটি কনসেপ্টটা কি শর্টকাট কইরা ওই এসএমসি তৈরি করছে, এটা কি ভাইয়া কতটা সত্য? জি, এটা সত্য, ঠিকই আছে। আইসিটিটা অনেক লং একটা টপিক। ঠিক আছে, ওইটাকে হ্যাঁ ভাই, আমি জি আইসিটিটা আমি অনেক গবেষণা করলাম, দেখলাম এটা প্রায় 20 থেকে 30টা পার্ট আর কি। মানে এটা মানে কি বলে এগুলা এপিসোড, মানে আকারে দেখতে গেলে প্রায় 20 থেকে 30টা। তো আমি আবার এগুলো ইউটিউবে দেখলাম প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা নিচে ভিডিওই নেই। তো আমি এসএমসি আবার দেখলাম, এসএমসি মাত্র 7 থেকে 8টা, এগুলো আধা ঘন্টা বেশি ভিডিও হয় না। তো ভাই কোনটা শিখলে বেশি ভালো হয় ভাই, এসএমসি নাকি আইসিটি? ভাই এই শিখাবে না, সমস্যা নাই। দেখেন, আপনি যদি এসএমসি, আমাদের কথা হয়েছে কি এসএমসি শিখি আর আইসিটি শিখি, আমরা শিখারও তো মেন না, আমাদের তো প্রফিট করা মেন। ঠিক আছে, আমি যদি স্মার্ট মানি কনসেপ্ট শিখেই ট্রেড করতে পারি, আমাদের আইসিটির বিষয়টা কি, আইসিটি হচ্ছে আরও ডিপ গেছে, আপনাদের ভিতরের বিষয়গুলো বেশি শিখাইছে। ঠিক আছে, তো ওইটাকেই সিম্পলিফাই করে স্মার্ট মানি কনসেপ্টটা। ঠিক আছে, ওইখানেও কিন্তু ইমব্যালেন্স আছে, ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে। এখানে ওই ইমব্যালেন্সটাকে আমরা বলি, মানে সরি, ওইখানে যেটাকে ফেয়ার ভ্যালু গ্যাপ বলে, এখানে আমরা বলি ইমব্যালেন্স বলি। ঠিক আছে, মানে এই যে বিষয়গুলো, ওগুলোকে সিম্পলিফাই করে অনেক কিছু বাদ কাটছাট করে, যেগুলো মানে মার্কেটে বেশি কাজ করতেছে, ওগুলো নিয়ে এই স্মার্ট মানি কনসেপ্টটাকে বানাইছে। ঠিক আছে, আমি আমার পার্সোনাল কিছু স্ট্র্যাটেজি আপনাদের শিখাই দেব। জি বলেন ভাই। আমাদের কি এটা ভাই বাইনারি বট দেওয়া যাবে ভাই? জি বাইনারি একটা ফুল বট দেওয়া যাবে? জি ভাই, আমার কাছে আছে, কিন্তু এটা আসলে লাইসেন্স আমার নিজের তৈরি করা না। ঠিক আছে, এটা আমি নিজে আরেকজনের কাছ থেকে লাইসেন্স নিচ্ছি, তো এটা আপনাকে দিলেও আপনি কাজ করতে পারবেন না। এটা কি ভাই কোনোভাবে পেইড ভাবে কি নেওয়া যাবে? পেইডভাবে আমার কাছ থেকে নিতে পারবেন না, ডেভেলপার যে আছে তার লিঙ্ক দিয়ে দিব, নিয়ে আমাকে টেলিগ্রাম মেসেজ দিন, তার সাথে কথা বলে নিয়ে নিন। ঠিক আছে, এটা কি ভাই শুধু রিয়েল মার্কেটের জন্য নাকি ওটিসিও?
এটা রিয়েল মার্কেটে আমি কাজ করি, এখন ওটিসি কাজ করে কিনা সেটা আমি টেস্ট করি না। না আপনার দেখলাম আপনার ওই যে আপনার কি মানে আপনার আইডিতে দেখলাম নিচে দিয়ে দুইটা আর কি বটের দেখলাম, মানে এখানে বললাম আর কি। জি জি, ওইটা আমার ওইটা হচ্ছে রাশিয়ান একজন ডেভেলপার আছে, উনি তৈরি করছে, ভালো আছে আর কি, পড়টা কাজ করে। ওরা যদি নিতে চান আমি প্রাইসটা কেমন আপনাকে হতে link দিয়ে দেবো। ঠিক আছে ভাই, তো আশা করি বুঝতে পারছেন আজকে ক্লাসটা। না ভাই একটু বলছেন ভাই প্রাইসটা কেমন হতে পারে ভাই? জি, প্রাইসটা ভাই মানে দাম কত ভাই এগুলোর দাম? ওই এটার হচ্ছে আপনার টোটাল মনে হয় $150 নিবে আপনার, ওটা লাইফ টাইমের জন্য। মাঝে মাঝে ওদের বিভিন্ন ধরনের মানে আপডেট আসে, ওই আপডেটগুলো সহকারে পাবেন। আর যদি আপনি আপডেট ছাড়া নেন তাহলে হয়তো $100 নিতে পারে, আমি এখন জানি না, আমি অনেকদিন আগে নিয়েছিলাম $100 দিয়ে। ভাই এইটা কি ভাই আমাদের ভিডিও কিভাবে ফ্রিতে দিতে পারবেন আপনি? ভাই এটা ফ্রিতে সবাই দেওয়া একটু- যাবে, ঠিক আছে, এটা ফ্রিতে দেওয়া যাবে। এটা যেহেতু আপনার যে MT4 এর একটা প্রোগ্রাম, তো এটাকে বাইপাস করা যায়, তো বাইপাস করতে সময় লাগবে, কোডটাকে ভাঙতে হবে, তারপরে কোডের বিভিন্ন চেঞ্জ আনে, তারপরে আপনাদেরকে দিতে হবে, ঠিক আছে। এটা একটু সময় সাপেক্ষ। তো আমি আসলে অন্য আরেকটা কাজ করতেছিলাম, আমি নিজেও হচ্ছে আপনার একজন এক্সপার্ট অ্যাডভাইজর মেকার, ঠিক আছে। আমি নিজেও প্রোগ্রামিংয়ে আছি, আমি ওই বিভিন্ন ধরনের এক্সপার্ট অ্যাডভাইজারের নাম শুনছেন তো আপনার, যেটা যেটা অটোমেটিক ট্রেড করে ফরেক্স মার্কেটে, তো সেগুলো জি। সফটওয়্যার আমি নিজে তৈরি করি বর্তমানে। তো আমি একটা প্রজেক্ট নিয়ে কাজ করছি। কোনো কোশ্চেন করেন না। হ্যাঁ সেটাই। তো যেটা হচ্ছে আমি ওগুলা নিয়ে আলোচনা করতেছি আর কি, ওই একটা প্রজেক্ট নিয়ে কাজ করতেছি, যার জন্য ফরেক্স শিখতেছি আমরা, এখন ফরেক্স শিখি, জি আলাদা সেটাই। বিষয় নয়। না ভাই আর কি বাইরে আর কি এটা হলো কুইক ইনকাম দেখলাম আর কি, এটা একদম কুইক ইনকাম এটা নিয়ে আমরা আলোচনা করব পরে, ঠিক আছে। এটার যে জি ভাই। বিষয়গুলো আছে আমরা আলোচনা করবো নি। আর যদি আপনি নিতে চান তাহলে আমি আপনাকে টেলিগ্রামে লিংক দিয়ে দেবো, ওনার সাথে কথা বলে নিয়ে নিন। আমার কথা বললে হয়তো বা আপনাকে কিছু ছাড় দিতে পারে। এটা কি ভাই কি 80 থেকে 70 বা 70 থেকে 80% কাজ করব নাকি? অন্য আলোচনা না করি, ফরেক্স ছাড়া অন্য আলোচনা না করি। ওকে ওকে, ঠিক আছে, তাহলে আশা করি আজকের ক্লাস বুঝতে পারছেন। আমি আচ্ছা ভাই, close আমি আপনার করতেছি, সাথে ঠিক টেলিগ্রামে আছে? আলোচনা করব না। আচ্ছা, আমার সাথে ইনবক্সে কথা বলেন তাহলে ভালো হবে। আর আমি আচ্ছা ভাই। অ্যাটেনডেন্স শিটটা, ঠিক আছে, যারা এখন জয়েন আছেন অ্যাটেনডেন্স তারেকের ভাই? শিটটা আমি দিয়ে দিতেছি। জি ভাই আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে আপনি যে নিউজ যে ব্যাপারগুলো নিয়ে কথা বললেন, তো আমার জাস্ট একটা কনফিউশন এখানে, যে আমরা যদি সাপোজ কোনো একটা নিউজ আমার পরে হচ্ছে ইউএসডি হচ্ছে স্ট্রং হবে, যে হ্যাঁ এই নিউজটাতে হবে, তাহলে আমাদের ট্রেডটা নেওয়ার উচিত কোন পাশে? আমরা কি সেলে ট্রেড নিব না বাইতে ট্রেড নিব? এখন আপনি কোন কারেন্সিতে ট্রেড করতেছেন সেটার উপর বেস করে। যেমন ধরেন আপনি যে ইউরো ইউএসডি, আচ্ছা ইউরো ইউএসডি বেসিকটাই আমি কাজ করি। আচ্ছা ইউরো ইউএসডি, এখন আপনার ইউরো ইউএসডি কি হইতেছে, ধরেন ইউএসডির প্রাইস বাড়তেছে, মানে ইউএসডি স্ট্রং হইতেছে জি। মনে করতেছেন। ইউএসডি স্ট্রং হইতেছে মানে কি, ইউএসডির প্রাইসটা বাড়তেছে, তাই না? হ্যাঁ। ইউএসডির ভ্যালুটা বাড়তেছে, বিপরীতে কি হইতেছে, ইউরোর ভ্যালুটা কমতেছে, তখন কি হবে, মার্কেটটা আপনার ডাউনের দিকে যাবে এখান থেকে। আচ্ছা, আমরা কি তো জানি তাহলে আমার বেস হচ্ছে কারেন্সিটা যদি হচ্ছে আমরা one। যদি কারেন্সি বেস যদি করি, জি জি আমরা যদি সাপোজ আমরা কারেন্সি বেস যদি আমরা যদি ট্রেডিং করি, সাপোজ আমাদের এখন নিউজ আসছে হচ্ছে ইউএসডির উপরে, বা আমি জেপিওয়াই এর উপরে আমার একটা নিউজ আসছে যেটা হচ্ছে জেপিওয়াইটা কি স্ট্রং করতেছে, জি দ্যাট মিন্স আমরা ডিরেক্টলি হচ্ছে সেলে হচ্ছে আমরা মানে অর্ডারটা প্লেস করব, জি। রাইট? এটাই তো। জি জি মানে ভাই একটু বলি মধ্যে আচ্ছা। দেখো, বেস কারেন্সি আর কোড কারেন্সির উপর নির্ভর করে, এই তো আর কিছু না। জি, কোড কারেন্সি আর বেস কারেন্সি এই দুটার উপর নির্ভর করে। আপনি এটা বুঝে নিলেই হবে যে যদি বেস কোড কারেন্সিটা আপনার প্রাইস মানে আপের দিকে যায় তাহলে কোড কারেন্সির দামটা কমবে, এটা স্বাভাবিক। মানে এক কোড জি। কারেন্সিটা সরি বেস কারেন্সিটা কি ভ্যালু হইতেছে এক, আর কোড কারেন্সিটার ভ্যালু হইতেছে যে এক্সচেঞ্জ প্রাইস যেটা থাকে সেটা। তো এটা যদি জি, জি। কোড কারেন্সিটা যদি বাড়ে তাহলে বেস কারেন্সিটার দাম কমবে, তার মানে প্রাইসটা এখানে ড্রপ হবে, ঠিক আছে, এটাই স্বাভাবিক। মানে এটা খুবই সিম্পল বিষয়, আপনি মার্কেটে দেখলে বুঝতে পারবেন। তো অ্যাটেন্ডেন্স শিটটা দিয়ে দিচ্ছি, আপনারা একটু দিয়ে দিবেন, ঠিক আছে। যারা এই বিগত 3-4টা ক্লাস করছেন তাদেরকে নিয়ে আমি গ্রুপটা খুলবো, ঠিক আছে। অনেকে ইনঅ্যাক্টিভ রয়েছেন, তাদেরকে নিয়ে গ্রুপ খুলবো না।